দেখেন আমাদের দেশে বিষয়টা হচ্ছে, আমাদের দেশের যদি আজকে বিদ্যুৎ ইন্ডিয়া বন্ধ করে দেয়, কালকের থেকে অন্ধকার, বাংলাদেশে কিছুই চলবে না। বিদ্যুৎ খাত সম্পূর্ণ ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের বাংলাদেশের যে কৃষি উৎপাদন, কৃষির ক্ষেত্রে সরকার, যেই সরকারই আসুক, আমি কোনো সরকারের এগেনস্টে না, যেই সরকারই আসুক সেই সরকার কৃষিকে অবমূল্যায়ন করতে করতে, যেমন কৃষি ক্ষেত্রে আপনি লোন নিতে যান, একজন কৃষক 10, 15 হাজার, 20 হাজার টাকা লোন নিয়ে সে একটা কৃষি কাজ করবে, সেখানে 10% ইন্টারেস্ট, এগুলা নিয়ে কেউ কথা বলছে না। আমার কৃষক নিয়ে কেউ কথা বলছে না, আমার ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কেউ কথা বলছে না। তো আমরা আসলে প্রথমে শুরু করব বিষয়গুলো, যেহেতু আমি আমি অত আমাদের স্যারদের মতো এত ভালো জানি না, তো আমাদের হাসিনুর রহমান স্যারের কাছ থেকে আমরা ফার্স্টে জানতে চাবো আসলে জাতীয় সংকটগুলা কি কি আছে। এবং দেখেন আমাদের সংকটগুলোর মধ্যে আরো একটু সংকট আমি অ্যাড করে দিই, সাংবিধানিক যে সংকট। সংবিধানে বলা হচ্ছে জনগণ সমস্ত ক্ষমতার মালিক, কিন্তু সবকিছু চেঞ্জ হচ্ছে আমাকে পাশ কাটায়, আমি আমি মানে আমার জনতা, আমাকে পাশ কাটায় সবকিছু চেঞ্জ হচ্ছে এবং আমার ঘাড়েই সেটা দেওয়া হচ্ছে, তুই এইভাবে চলবি। তো এটা আসলে আমার সংবিধান কিনা, এটাও আমার প্রশ্ন। হাসিনুর রহমান সাহেব, আপনি যদি আমাদেরকে একটু বলেন। বিসমিল্লাহির রহিম। যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমরা একটা ভাওতাবাদী সরকারের মধ্যে আছি। সংবিধানের দোহাই দিয়ে জনগণের ক্ষমতার উৎস বলে একটা চরম ভাওতাবাদী। সত্যিকার অর্থে আমরা এই আবু সাইদের স্বাধীনতার পর আমরা ভাবতেছি অনেক কিছু পরিবর্তন করা দরকার। জনগণের ক্ষমতা সত্যিকারের জনগণের কাছে আসা উচিত। ক্ষমতা ছিল শাসকের হাতে আর ভারতের হাতে, আর আমাদের শাসকটা ছিল ভারতের দাস। তো এখন আমরা নিজেকে গুছিয়ে নিতে হবে সুন্দর করে। আপনি বেশ সুন্দর সুন্দর কয়েকটা পয়েন্ট বলছেন, যেমন কৃষি। কৃষি মানে এর পরিধিতে কতখানি, এই পাঙ্গাস মাছ চাষ থেকে শুরু করে পোল্ট্রি ফার্ম, ধান চাষ, পাট, সবকিছু এতে একদিনে এক সময় অল্প সময় বলা যাবে না। তবে আমি মনে করি সরকার চাইলে বিমানে লস না দিয়ে, বাংলাদেশ বিমানে লস দিই, আমরা বহু জায়গায় লস দিই, আমরা এইসব খাত কমে নিয়ে আসতে পারি, দেশকে স্বয়ংসম্পন্ন করতে পারি। আপনারা দেখেন এই ইয়ামেন, ওরা হয়তো ঠিক মতো খাইতেও পারে না, কিন্তু ওরা আজকে মিসাইল বানাচ্ছে, যার মিসাইল আতঙ্কে আমেরিকাও তটস্থ। তা আমাদেরকে আসলে নিজেই স্বয়ংসম্পন্ন হইতে হবে। সব ক্ষেত্রে সম্ভব না হওয়ার কোনো কারণ নাই। এই আপনার দেখবে রাজনীতি যারা করে বা তার আনুষ্ঠানিক যারা করে, এরা একটা ভিন্ন একটা শ্রেণী। সবাইকে আমরা কাজে লাগাই, কাজ করবো না কেন, সমস্যা কোথায়? আমাদের যে ওয়েস্ট প্রোডাক্ট, এটা তো অনেক শক্তি। আপনার যে জাতীয়, আপনি বললেন বিদ্যুতের কথা বললেন ভারতের হাতে, আমরা তো চেষ্টা করিনি কখন এটা করতে। আমাদের যে সম্পদ আছে, পাহাড় আছে, অন্যান্য সম্পদ, আমরা কোনোটাই তো ঠিক মতো কাজে লাগাতে পারি নাই। কারণ আমরা সবসময় মনে করি যে বিদেশ থেকে ইম্পোর্ট করলে কমিশন পাওয়া যায়। এই যে দুর্বৃত্তের মধ্যে আমরা পড়ে গেছি, আমলাতন্ত্রের মধ্যে। আসলে জবাবদিহিতার প্রশ্নে আসলে সবকিছু সম্ভব। আমাদের বিদ্যুৎ বলেন, কৃষিখাত বলেন, তা আমাদের ভিতরে ইন্টারনাল দরকার। যুদ্ধের সময় তো আমাদের নিজেদের স্বয়ংসম্পন্ন হইতে হবে। আমার মনে হয় আমাদের অনেক সম্পদ আছে, আমাদের ওয়েস্ট প্রোডাক্টকে কাজে লাগাই, আমাদের নদীগুলিকে কাজে লাগাই, পর্যটনকে কাজে লাগাই, আমাদের উপার্জন করি। এই খাত দিয়ে আমরা ডেভেলপ করতে পারবো আপনার বিদ্যুৎ। ভারতের উপর নির্ভর হইতে হবে না। আমরা ভারতকে চিনে গেছি, এতদিন চিনতে পারে নাই। এখন আমাদের নতুন করে ভাবতে হবে, আমরা নতুন করে ভাববো। এবং আমি মনে করি বিদ্যুৎ নিয়ে অতটা খুব, মানে বিদ্যুতে যদি এটা আমরা মনে করি যে খুব বেশি সমস্যা, অবশ্যই সমস্যা বিদ্যুৎ। তা আমাদের যেগুলো অলরেডি হয়ে গেছে বা যদি চলমান প্রক্রিয়া আছে, মাদার বাড়ি থেকে শুরু করে, আমরা স্বয়ংসম্পন্ন হতে পারবো। আর কৃষিক্ষেত্রেও আমরা ইনশাল্লাহ এটা সাফল্য আনা সম্ভব। এটা আতঙ্কের কিছু নাই। তবে এটা নিয়ে আমাদের গবেষণার অনেক স্থান আছে। আপনি 10% ট্যাক্সের কথা বলছেন, এটা আসলে লজ্জা। কেন কৃষক 10% ট্যাক্স দিবে? তাকে আমরা কমাই দিই, নিয়ন্ত্রণে এনে দিই। তারপরে আমাদের বন্যা হয়, খরা হয়, দেখবে রিক্সা চালাচ্ছে, এক শ্রেণী রিক্সাই চালাচ্ছে, এক শ্রেণী বাড়িই বানাচ্ছে, কিন্তু আর নিজের বাড়ি নেই। এই বৈষম্য, মানে ধনী আর গরিবের বৈষম্যটা কমায় আনতে হবে। আর ধনী গরিবের বৈষম্য কমে গেলে
একটা নতুন একটা প্রজন্ম সৃষ্টি হবে, শিক্ষার হার বাড়বে। আর এই শিক্ষার হার বাড়লে দেখবেন যে সবকিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে। তা আমি মনে করি ভাই, এটা আপনি যা বলছেন এটা ভাবার বিষয়। আমাদের স্বয়ংসম্পূর্ণ হইতে হবে, যতটুকু আছে ততটুকুই আমরা ব্যবহার করব, আমরা আরো বাড়াবো। অন্য অন্য জিনিস আমরা বাদ দিই, পর্যটন খাতে ডেভেলপ করে আমাদের বিদেশিদের আমরা আমার দেশে আকৃষ্ট করি। এতে আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জন হবে। সরকার যদি কোনো একটা ব্যক্তির উপর ইনভেস্ট করে 1 লাখ টাকা, যে তার পাসপোর্টের জন্য বিদেশে যাওয়ার জন্য, আমার মনে হয় সম্ভব। দক্ষ শ্রমিক করেও তো আমরা উপার্জন করতে পারি। আসলে সরকার এই দিকে একটু বিশেষ যদি নজর দেয়, আমাদের দেশে আমরা অনেক কিছু ভাবতে পারি। জনশক্তি আমাদের শক্তি। ধন্যবাদ। জনাব জনাব আফসারী সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? আচ্ছা, আপনার মিউট করা। হ্যাঁ জি, আমি আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে জাতীয় নিরাপত্তা। এই ক্ষেত্রে আমরা চাই আমাদের সাবেক এবং বর্তমান সেনাবাহিনী মনে হয় যুক্ত হতে পারবে না, কিন্তু সাবেক যেসব সেনাবাহিনীর সদস্যরা আছেন তারা মিলে তো একটা জাতীয় নিরাপত্তা কমিটি করা যেত কিনা? আপনারা এই বিষয়ে কি কখনো চিন্তা করছেন? যেমন ভারত কথায় কথায় হুমকি দেয় বাংলাদেশ দখল করে নেবে, তারা রাজনৈতিক নেতা বললে কোনো সমস্যা নাই, একজন মিনিস্টার থেকে যখন বলে বাংলাদেশ দখল করে নেবে, এটা আমাদের জন্য লজ্জা, আমাদের জন্য আসলেই লজ্জা। আপনি কি মনে করেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ যে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, এবং আপনি শুরুতে বলেছেন ব্যতিক্রম ধর্মী একটা টক শো আজকে হতে যাচ্ছে। আরো ব্যতিক্রম যে আজকে আমরা 3 জন সশস্ত্র বাহিনীর সদস্য অফিসার কথা বলছি। আমাদের এই 3 জনই আমরা অত্যন্ত স্বাধীন চেতা, স্পষ্টভাষী, দেশপ্রেমিক, এবং আমরা অকুতভয়। আমার না হয় আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, কিন্তু এই তরুণ 2 জন অফিসারের মধ্যে ভয় শব্দটা ওদের ডিকশনারিতে আছে বলে আমার মনে হয় না। জাতি এখন সেটা জানে। তো এমন 3 জন সদস্যকে আজকে এই টক শোতে একত্রিত করেছেন। আপনার মাথার মধ্যে আসছে যে এদের কাছ থেকে কথা বলি, শুনি। তো এটাও একটা ব্যতিক্রম, এবং আমি আশা করি যে আমাদের মেধা, আমাদের শিক্ষা, আমাদের রণকৌশল, আমাদের জ্ঞান, সবকিছু মিলিয়ে দেশপ্রেমকে সাথে নিয়ে যা বলার তাই বলবো আমরা আজকে। প্রথম কথা হলো জাতীয় নিরাপত্তা। এখন জাতীয় নিরাপত্তা তো বিবেচনা করতে হয় একটা স্বাধীন দেশের। আমরা কি 71-এ স্বাধীন হতে পেরেছিলাম? একটু আগে যদি যাই, যে একদম রাজরাজার আমলে এই বাঙালি জাতি অনেক নির্যাতিত, নিপীড়িত হয়েছে। তারপর ব্যবসার কথা বলে যখন ব্রিটিশ আসলো, তারাও আমাদেরকে শাসন করলো, পরাধীন করলো, কলোনি বানালো, মার্কেট বানালো, এবং আমাদেরকে রক্ত চোষার মতো এই দেশ থেকে সকল সম্পদ তারা আহরণ করে তাদের নিজ দেশে পাঠালো। যদিও ওই দেশটি আর এখন পৃথিবীর খুব একটা আধিপত্য বিস্তার করে না, ওটার থেকে আমেরিকা এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। একসময় ব্রিটিশ বলতো যে ব্রিটিশ সাম্রাজ্য এত বড় ছিল যে তাদের সাম্রাজ্যে সূর্য ডোবে না, অর্থাৎ এক দিক দিয়ে সূর্য উঠলে আরেক দিকে অস্ত যায়, যে ওখানেও তাদের ব্রিটিশ। তো সুতরাং সেই ব্রিটিশের এই অহংকারও কিন্তু এখন বর্তমান আধুনিক যুগে আর নাই। তো আমরা ঐতিহাসিক ভাবেই একটা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম, যার জন্য বিদ্রোহী কবি নজরুলের সৃষ্টি হয়েছিল। আমাদের অনেক গান, অনেক কবিতা এই সব বিষয় নিয়ে, কৃষক নির্যাতন, তারপরে শ্রমিক নির্যাতন, তো মানুষের উপর অন্যায়, ডিভাইড এন্ড রোল, এগুলো থেকে কিন্তু আমাদের কালচারও তৈরি হয়েছে। তো যার জন্য আমরা একটা নিরাপত্তা কমিশন কখনোই তৈরি করতে পারি নাই। নিরাপত্তা কমিশন তো অনেক দূরের কথা, আমরা কি একটা প্রতিরক্ষা মন্ত্রী পৃথকভাবে দিতে পেরেছি কখনো? একবার বোধহয় খুব অল্প সময়ের জন্য একজন ছিলেন, তাও খুব একটা গুরুত্বের সাথে উনি কাজ করতে পারেন নাই। তা আমি মনে করি বাংলাদেশের নিরাপত্তা, সবাই তো সব কাজ জানে না। প্রধানমন্ত্রী নিরাপত্তায় এক্সপার্ট হবেন, উনি নিরাপত্তা বা প্রতিরক্ষা ধরে রাখবেন, এটা তো হতে পারে না। এক্সপার্টদের, গুণী লোকদের যদি মূল্যায়ন না করা হয়, জাতি দাঁড়াবে কিভাবে? তো সুতরাং আমরা প্রতিরক্ষা মন্ত্রী করতে পারিনি, এবং আমরা জাতীয় নিরাপত্তা কমিশন তৈরি করতে পারিনি। এটার কারণ হলো, আমি অনেক দূরের ইতিহাস থেকে রেখে এসে আমি 71 থেকে শুরু করতে চাই। 71-এ ভারত আমাদের কিছু সহযোগিতা করেছে, ভারতের স্বার্থেই করেছে। ভারত
একেবারে দরদি হয়ে আমাদেরকে দেশকে স্বাধীন করে দেবে এই উদ্দেশ্যে তারা এখানে আসে নাই। এবং তারা মুখে বলে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছি আমরা, কিন্তু কোনো লেখায়, তাদের কোনো চুক্তিতে, তাদের কোনো প্রচারে ওটা নাই। ওরা বলে পাকিস্তান ভারতের যুদ্ধে তারা বিজয়ী হয়েছে। সুতরাং ভারতের যে দেশ স্বাধীন করে মধ্যে যে আমরা তাদেরকে সম্পৃক্ত করতে হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে, যেভাবে তাদের উপর আমরা বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাস তারা ভঙ্গ করেছে প্রথম দিন থেকেই। আপনি দেখেন, ভারতের সর্বপ্রথম আমাদের প্রবাসী সরকার যখন ছিল, প্রথম যে চুক্তি হয় 7 দফার, যেটা গতকালকে মেজর ডালিম খুব স্পষ্টভাবে বলেছেন, সেই যে 7 দফা, সেখানে খুব ভয়াবহ কিছু দাবা ছিল, যে সেনাবাহিনী আলাদা করে রাখা যাবে না, ভারতের সেনাবাহিনী এসে বঙ্গবন্ধুর দিবে, নিরাপত্তা দিবে, পরবর্তীতে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রক্ষী বাহিনী তৈরি করা হলো। এবং এগুলো সব হয়েছে আমাদের দেশের রাজা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, তারা ওই দেশের প্রতি নতজানু হয়ে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য দেশকে বিক্রি করে, দেশের মান সম্মান বিসর্জন দিয়ে শুধুমাত্র ক্ষমতাকে সামনে রেখে এই কাজগুলো করেছে। আপনি দেখেন যে স্বৈরাচার একা চলতে পারে না। আমরা স্বৈরাচার শুধু শেখ হাসিনার আমলে নয়, আমরা স্বৈরাচারিত্ব দেখেছি একেবারে শেখ মুজিবের শাসন আমল থেকেই, যার জন্য জাসদের তৈরি হয়েছিল, যদিও জাসদ ওইভাবে ফাংশন করতে পারেনি। তখনই কিন্তু প্রথম গুম হয়েছে জহির রায়হান, দ্বিতীয় গুণ মানে উল্লেখযোগ্য গুম হয়েছে এই যে সিরাজ শিকদার, হ্যাঁ। আর এখন তো আমার সামনেও বসে আছে যারা গুম হয়েছে, বা আমিও তো গুম হতে পারতাম, আমিও তো আয়না ঘরে আমাকে যে নিয়ে যেতে পারতো, জেল দিতে পারতো। আমরা এইসব এইসব রিস্ক নিয়েই কাজ করেছি। আজকে আমি অলৌকিকভাবে আজকে আমি চতুর্থ টকশোতে শুরু করেছি ভারতের, আমি কাপড়টাও চেঞ্জ করতে পারি না, একটা পর একটা আসলো আর রিকোয়েস্ট গুলি শুনলাম কেন আমি জানি না। চতুর্থ টকশোতে, প্রথম টকশোতে আমি ভারতের সাথে যখন কথা বলি, তখন ব্যারিস্টার নিঝুম মজুমদার ছিলেন বাংলাদেশ থেকে। এর আগেও সে একদিন ছিল আমার সাথে। কিন্তু কি অভূতপূর্ব স্পিকার, যে বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের মানুষ, সে ভারতের পক্ষে কথা বলছে। চিন্তা করা যায় ভারতে গিয়ে এরকম একটা লোক পাওয়া যাবে যে ভারতের বিরুদ্ধে কথা বলছে? তো আমি তাকে অনেক কথাই বলেছি। এখন ওই স্বৈরাচাররা এদেরকে তৈরি করে। স্বৈরাচার একা চলতে পারে না, স্বৈরাচাররা একটা দালাল শ্রেণী তৈরি করে। এবং বাংলাদেশের জাতিগতভাবে আমাদের মীর জাফরের রক্ত আমরা বহন করে চলছি। সেই মীর জাফর থেকে মুস্তাক, তারপরে কিছু নব্য মীর জাফর হয়েছে। এই রক্তটা, এই যে বহমান যে বংশ বৃদ্ধি হচ্ছে, এটা আমরা বন্ধ করতে পারিনি। তাহলে এই নিরাপত্তা বলি, দেশের উন্নয়ন বলি, কৃষি বলি, বিদ্যুৎ বলি, সবার আগে দরকার দালাল মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। এই দুইটা যদি অন্তত আমরা পরিষ্কার করতে পারি, তাহলে আমরা নিরাপদ হতে পারবো, বা নিরাপত্তার দিকে আমরা অগ্রসর হতে পারবো। নিরাপত্তা, একটা দেশের জাতীয় নিরাপত্তা তৈরি কিন্তু একটা প্রেসি দিয়ে বা একটা খাতার মধ্যে লিখে করা যায় না। রিসার্চের ব্যাপার আছে, দিনের পর দিন রিসার্চ করে জাতীয় ঐতিহ্য, জাতীয় চরিত্র, জাতীয় যোগ্যতা, জাতীয় আমদানি রপ্তানি, আশেপাশের রাষ্ট্র, ভৌগোলিক অবস্থান এবং আন্তর্জাতিক কূটনীতি সবকিছু মিলিয়ে কিন্তু একটা জাতীয় নিরাপত্তার যে গাইডলাইন, সেটা তৈরি হয়। এর জন্যই কমিশন দরকার, এই জন্যই একটা টিম দরকার। একা কখনো একটা জাতির নিরাপত্তা দিতে পারে না। আমরা যেটা দেখে আসছি ৭১-এর পর থেকেই, যে এক ব্যক্তি আমাদের নিরাপত্তা দেখে। আর নিরাপত্তা কিন্তু শুধু ফিজিক্যাল যুদ্ধ বিগ্রহ নয়, অর্থনৈতিক নিরাপত্তা, কৃষির নিরাপত্তা, বিদ্যুতের নিরাপত্তা, কথা বলার নিরাপত্তা, গুম না হওয়ার নিরাপত্তা, নিরাপত্তাটা একটা ব্যাপক বিষয়। সেই বিষয়ে রিসার্চ তো দূরের কথা, আমরা একটা দেশের নতজানু হয়ে তারা যা প্রেসক্রিপশন দিয়েছে ক্ষমতা ধরে রাখার জন্য, আমাদের যারা ক্ষমতায় ছিলেন, দায়িত্বে ছিলেন, তারা সেই অনুসরণ, তাদেরকে খুশি করে যা করণীয় তাই করেছে। আজকে জাতি ওইরকম একটা পরিস্থিতিতে পড়ে আছে। তো আমি প্রাথমিক অবস্থায় এই কথাটাই বলতে চাই, জাতীয় নিরাপত্তা আমরা চাই কিনা, আমরা স্বাধীন থাকতে চাই কিনা,
আমরা স্বাধীন হয়ে স্বাধীনতা রক্ষা করে চলতে চাই কিনা। 5ই আগস্টের বিজয়ের পরে পরিস্থিতি কি সেরকম দিকে যাচ্ছে? বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরু, রাষ্ট্র মেরামত করার কথা বলে আমরা যেটা শুরু করেছি, সেটা স্বৈরাচারের পতনের পরে সেটা কি তত জোরালো আছে? আমরা কি বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে নিজেদের মধ্যে যে বৈষম্য তৈরি হয়েছে সেটা কি দূর করতে পেরেছি? আজকে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলের মধ্যে বৈষম্য, রাজনৈতিক দলের ভেতরে বৈষম্য, উপদেষ্টাদের মধ্যে বৈষম্য, চাকরি বাকরি সব জায়গায় বৈষম্য, যার জন্য ঘুষ চাঁদাবাজ এখনো আমরা একটা নিয়ন্ত্রণে আনতে পারছি না। একটা হযবরল অবস্থায় আছে দেশ। একটা দেশ যদি সঠিক পথে না চলে, স্থিতিশীলতা না আসে, তাহলে রাজনৈতিক পরিস্থিতিটা যদি জাতিগতভাবে একটা ভালো দিকে না হয়, একটা জাতীয় নিরাপত্তা কমিশন তৈরি করা, জাতীয় নিরাপত্তার নীতিমালা তৈরি করার যে পরিবেশ, সেটা না হওয়া পর্যন্ত আমাদের এটা বলেই যেতে হবে, কিন্তু ওই পরিবেশটাও দরকার। তো সুতরাং আমি মনে করি আমাদের হাতে এখন অনেক কাজ। আমাদের জাতীয় ঐক্যের কথা বলি, সেখানে আমাদের প্রথম দরকার রাজনৈতিক ঐক্য। এই যে ভারতে শেখ হাসিনা পালিয়ে গেল না কেউ পাঠিয়ে দিল, সেই বিতর্কে যাচ্ছি না। উনি ওখানে যাওয়ার পর ভারত একটা সর্বদলীয় মিটিং করেছিল সংসদে। 54 বছরে আমরা সর্বদলীয় মিটিং করতে পারিনি, আমরা একসাথে হতে পারি না। এটা হলো আমাদের জাতীয় দুর্বলতা। এই দুর্বলতা দূর করার জন্যও জাতীয় নিরাপত্তা দরকার, জাতীয় নিরাপত্তা কমিশন দরকার। প্রথম পর্বের কথাটুকু আমি এভাবেই শেষ করতে চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা ইমরান সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এটা দেখেন, ভারতের সাথে যতগুলা বিদ্যুৎ চুক্তি হয়েছে, আমার অ্যানালাইসিস বলে কোনোটা রিভিউ করা হয়নি এখনো পর্যন্ত, এবং যেই হারে ভারতকে শেখ হাসিনা টাকা দিত, যেই ইনস্টলমেন্টের টাকা, সেই টাকা ডক্টর ইউনূস এসে আরো বাড়ায়ছে। সাথে যদি অ্যাড করতেন সংবিধান সংশোধন অথবা সংস্কার, অথবা এই টাইপের আপনারা বলছেন সংস্কার করবেন, আসলে কি সংস্কার করবেন? যারা খুন করছে খুনিদেরকে আপনি পাঠাই দিচ্ছেন, পাঠাই দিয়ে কি সংস্কার করতে চান? কার বিচার করতে চান? বুঝতে পেরেছি আপনার কথা। অ্যাকচুয়ালি আমাদের বিপ্লবটা, আমি এটা তো বিপ্লবও না, আবার এটাকে গণঅভ্যুত্থানই এখন বলবো, কারণ বিপ্লবের পরে একটা বিপ্লবী সরকার হয় এবং তারা বিপ্লবীদের মধ্য থেকে আসে। যারা এখানে আসছে, নাহিদ, আসিফ আর আরেকটা মাহফুজ, এই তিনজন বাদে সবই তো আমাদের বিগত সরকার সমূহের আমলের মানে ননি মাখন খাওয়া লোকজনেরা। দুধ, ননি, মাখন, দই, মাঠা বা ঘোলটা হয়তো খায়, তারা এখন খাবে আর কি। এখন সবই তারা খেয়েছে এবং ওনারা এখন এমন একটা অবস্থা আছে, ওনারা হলো প্রথমত বয়সের ভারে নুজো, প্রজ্ঞা আছে, কি বলে মানে ইচ্ছা আছে, শক্তি নেই। মানে যুদ্ধ করতে ইচ্ছা করে কিন্তু যুদ্ধ করার শক্তি নেই। ট্রেনিং আছে, অস্ত্র চালাতে জানে কিন্তু অস্ত্র ধরতে পারে না, উঠাতে পারে না, এই অবস্থা। এই ধরনের লোক দিয়ে তো আর দেশ চলে না। আর ওনাদের মধ্যে বৈপ্লবিক যেটা চেতনা, সেটা তো এনাদের মধ্যে ইনজেক্ট আপনি করতে পারবেন না ইচ্ছা করলে। এটা নিজেদের মধ্য থেকে আসতে হয়। এখন তারপরে যারা দু একজন আসছে, যেমন ধরেন আসিফ নজরুল বা আরো এরকম দু একজন, তাদের মধ্যেও ভেজাল। তারাও দেখলাম কেউ প্রথম আলো, কেউ ডেইলি স্টার, এদের আবার প্রতিনিধিত্ব করে বা এদের সাথে একটা আতাত আছে। যেগুলি অবস্থা দৃষ্টি মনে হয়, তাদেরকে আমাদের খুব একটা সাধু মনে হয় না, তাদের মনে হয় কিন্তু ভেজাল আছে, যেটা সাধারণ মানুষের মুখে মুখেও আছে এবং এটা পারসেপশন যায় আর ভুল না, এটাও আমরা বুঝতে পারি। এখন এই ধরনের লোক দিয়ে তো আপনার আসলে কোনো কিছু অর্জন মানে ফাইনালি হবে কিনা আমার ডাউট আছে। সেজন্য আমি মনে করি এখন যারা আছে উপদেষ্টা পরিষদে, এই সমস্ত মানুষ দিয়ে খুব একটা কিছু হবে বলে আমার মনে হয় না। তবে যেটা গুম কমিশন এবং যেটা বিডিআর এর যেটা এই যে পিলখানা কমিশন, এখানে আমরা জেনুইন মানুষ দেখতে পাচ্ছি। আমার দৃষ্টিকোণ, আমি যতটুকু জানি, আমি কিছুটা হলো তাদের সম্পর্কে আমার জ্ঞান আছে।
আর সবাই অন্যদের সম্পর্কে আমি অতটা বলতে পারো না। যেমন শিক্ষা কমিশন ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি একজন বয়স্ক মানুষ, অসুস্থ থাকেন, উনি ভালো মানুষ, জ্ঞানী মানুষ, ঠিক আছে, কিন্তু উনি তো এখানে জোর করে আনা হয়েছে। তো এইগুলি আমার জোর করে আনার দরকার কি? আমার কি লোকের অভাব আছে নাকি? আমার তো আরো লোক আনতে পারি। তারপরে একটা মিনিস্ট্রি কেন এক একজনের কাছে দেওয়া হবে না? আমার যদি 40টা 50টা মিনিস্ট্রি থাকে, ভাগ করে দেয় না কেন, ডিস্ট্রিবিউট করে দেয় কেন? একজনে 3-4টা হোল্ড করে থাকতে হবে কেন? এমনি তোর বয়সে ভাই কাজ করতে পারে না। আমি শুনি যে টিএমএস আসে কেউ ডাক্তার দেখাতে, উপদেষ্টা, আবার কেউ সিভিল হাসপাতালে যায়। এখন ওনারা সুস্থ একদম তো মরেই গেল। আরিফ হাসান উনি একটা ভালো উদ্যোগ নিয়েছিল, যেমন আপনার যেটাকে বলে যেটা এলজিডি সম্পর্কে ওনার, আই ওয়াজ লিসনিং টু হিজ ইন্টারভিউ সাথে, আমার কাছে মনে হলো খুবই একটা প্র্যাকটিক্যাল এবং বাস্তবসম্মত একটা জিনিস, পদক্ষেপ, একটা দর্শন ছিল। উনি বাস্তবায়ন করতে পারলো না এবং উনি মারা গেল। ওনার জায়গায় কাকে নেওয়া হলো তাও আমরা জানি না, ওই দায়িত্বটা কাকে দেওয়া হলো। এত গড়িমসি কেন লোকজন সিলেকশনে? আবার সম্পর্কে ছাত্র ভর্তি করতেছে, তারা বিপ্লব ছাত্র জনতার অভ্যুত্থান, তাদেরকে কেন রাখা হচ্ছে? এবং তাদের নলেজ ছাড়া, তাদের সাথে আলাপ আলোচনা না করে কেন নেওয়া হচ্ছে সমস্ত লোককে? এইটা কোন ধরনের? আরেকটা হলো আপনি যেটা বললেন বিদ্যুতের, চুক্তি করেছে একটা অবৈধ সরকার, এবং এটা হলো হাসিনা তাকে ইন্ডিয়াকে ভ্যাট দিয়েছে, ভ্যাট ট্যাক্স, চাঁদা। মোদির বিজেপি ভ্যাট দিয়েছে আদানির মাধ্যমে। তো এই ক্যাপাসিটি চার্জের নামে 1000 কোটি টাকা দিয়েছে সে, 1000 কোটি টাকা। এখন তার একটা ক্ষমতা থাকার জন্য সে দিয়েছে। আমাদের যারা আছে এখানে, এরা মিটিং করে, এদের যে, আমি জসিমউদ্দিনের যেটা আপনার আমাদের যে পররাষ্ট্র সচিব, তার আমি একটা সাক্ষাৎ, আচ্ছা, ওনাকে আমরা শুনতে পাচ্ছি না। আমরা হাসিনুর রহমান সাহেব, আপনার কাছে আসলে জানতে চাচ্ছি, একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা আসলে যেহেতু আমাদের কোনো রাজনৈতিক দল নাই, সেহেতু আমরা ফ্রি ভাবে কথা বলতে পারি। তো দেখেন, একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলেন যে ওবায়দুল কাদের কোথায় ছিল তিনি জানেন না, এবং আওয়ামী লীগের সব নেতারা, আওয়ামী লীগ খারাপ আমরা মানি, আওয়ামী লীগ খারাপ, কিন্তু আওয়ামী লীগের টাকাগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, তো তাদের টাকাগুলাই মজা লাগে। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন জানেন না যে ওবায়দুল কাদের কিভাবে ভারতে বর্ডার হয়ে পার হলেন, আওয়ামী লীগের নেতারা কিভাবে বর্ডার দিয়ে পার হয়ে দিকে গেলেন, তো এমন স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনাকে পদত্যাগ করা উচিত ছিল কিনা? আপনি কি মনে করেন? আগে পদত্যাগ করে তারপরে এসব কথা বলতেন। না, আমি একটু বলি, ওবায়দুল কাদের চলে গেছে, ভালো কথা, আপনি জানেন না, জানতে নাও পারেন। তারপরে আপনি তদন্ত করেন নাই কেন? কেমনে গেল, কোন দিক দিয়ে গেল, তার পাসপোর্ট ধরে তো খুঁজে বের করা যায়, কোন সীমান্ত দিয়ে গেল, সেই চেষ্টা তো উনি করেন নাই। এই যে বিডিআর এর ঘটনা, উনি তো আমাদের লোক ছিলেন, উনি নিজ উদ্যোগে করা উচিত ছিল না? বিডিআর কমিশন না কমিটি, এ দামাদামি। উনি তো আসলে, আমি কি বলবো, ওনাকে অতি সহজ মানুষ বলবো, যে ওনার উচিত আসলে সামলাতে পারতেছেন না। এখন সত্যিকার অর্থে আমাদের সিনিয়র, কি বলবো, আমরা কদিন আগে বিডিআর ইস্যু নিয়ে গিয়েছিলাম প্রধান উপদেষ্টার কাছে। তার আগে আমরা 5 তারিখে আমাদের ক্ষতিগ্রস্ত অফিসারদের প্রায় 300 জনের অ্যাপ্লিকেশন সাবমিট করলাম। আরেকজন উপদেষ্টা লেফটেন্যান্ট হাফিজ, উনি এটা কোথায় রাখছেন উনিই জানেন, কাউকে দেন নাই। আবেদন করেছে প্রধান উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টার কাছে বলা হলো, আমি তো পাইনি, কখন ঘটলো? তখন আমরা বললাম, স্যার সেপ্টেম্বর মাসে 5 তারিখ দিয়েছি। এটা তো আমি জানি না। এই ধরনের উপদেষ্টাগুলি যদি এই কাজ করে, দায়িত্ব এড়াইয়া চলে, যান বাঁচাইয়া চলে, বিতর্কে পড়বো, তাহলে তো আমাদের উপদেষ্টা দরকার নাই। এই লেফটেন্যান্ট হাফিজ কোনো প্রয়োজন নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা একটু মনে করে বয়স হয়ে গেছে স্যারের, তারপরও স্যারের কিছু মানে আসলে মন্ত্রী হইলে যেরকম দুষ্ট লোক হয়, আমাদের সেনাবাহিনীর ওরকম দুষ্ট লোক না, কৌশলটা একটু বুঝি কম। বাট স্যার এটা করতে পারতেন, ওবায়দুল কাদের চলে গেছেন, কোন সীমান্ত দিয়ে গেছেন, এটা তদন্ত করা হোক, এটা করা যাইতো। বাট কেন করলেন না, বা এত বদনাম নিয়ে কিভাবে আমি চালাচ্ছেন আমি জানি না। বাট ওনার সাথে এখন কিন্তু ভালো অফিসের সাথে আছে, পুলিশের আইজিপি বাহার সাহেব, ভালো মানুষ, আমাদের একসাথে বেরিয়ে র্যাবে ছিলাম, তারপরে খোদা বক্স। তারপরে এই ধরনের ভুল কাম্য না, আমি এটুকুই বলবো। আর একটা কথা আপনি বলছেন ভারত আগ্রাসন আক্রমণ, ভাই দেখেন, শেখ হাসিনা ছিল
ভারতের দাসী বলতে পারেন, দাসী। এখানে উনি শাসন করতেন, তাদের যতখানি সুবিধা দেওয়া দরকার সবটুকু দিতেন। এই দাসীকে উদ্ধার করার জন্য মোদী সরকার কিছুই করতে পারেনি, একটা প্লেন পাঠাতে পারে নাই। যখন সেনাবাহিনী থেকে, পুলিশ থেকে সবাই তার আওয়ামী লীগের ছিল। আর এখন চলে যাওয়ার পরে যখন এই সরকার, নতুন সরকার, এখন ভারত আমাদের চট্টগ্রাম নিয়ে নেবে, নিয়ে নেবে, এটা মুখেই বলতে পারে সম্ভব, বাস্তবে এটা শূন্য। ভারত যদি এতই পারতো বহুত আগেই করতো। ভুলও যদি একবার সে ঢুকে পড়ে, আমরা সেই অংশটা কেটে দিব। আমরা 18 কোটির জনগণ সবাই সোচ্চার, এবং আমরা যারা মুরব্বী সিনিয়র হয়ে গেছি তাদের মধ্যে হয়তো এক দর্শন থাকতে পারে, কিন্তু আমাদের এই আবু সাইদের দল, যেটা বিশাল দল, যে 2 হাত খুলে উজাড় করে বুক পেতে দেওয়ার দল, এ দল পরিষ্কার যে ভারত আমাদের শত্রু। আমি মনে করি এটাই আমাদের অনেক প্রাপ্তি। এই প্রাপ্তিতে আমরা স্বয়ংসম্পন্ন হব, আমাদের জাতীয় নিরাপত্তা বলেন সবকিছু ঠিক হয়ে যাবে। আর যেটা আমাদের স্যার বললেন, যেটা ওই আমাদের জাতীয় নিরাপত্তা নাই, আমাদের সংসদে 3 বাহিনীর প্রতিনিধি থাকা দরকার। প্রতিটা জাতিসত্তার একজন করে প্রতিনিধি থাকা দরকার, সংসদ সদস্য না, প্রতিনিধি। ধরেন চাক, ত্রিপুরা, মারমা, এক একজন এক একটা কালচার, এক একটা দর্শন আছে, থাকলে অসুবিধা কি? আমরা মনটা একদম সংকীর্ণ, সব আমাদের এরকম মানে কিছু উদার হইতে হবে। এই সংসদ ভবনে সবার প্রতিনিধি থাকা দরকার, সব জাতিসত্তার। আমরা ইউনাইটেড, ঐক্যমতে পৌঁছবো জাতি, আর এটাই বড় নিরাপত্তা। পুরো জাতি এক হয়ে যাওয়া মানে এটাই নিরাপত্তা। বাকি যেগুলি বললেন এটা ইনশাল্লাহ কোনো সমস্যা না, বাট 3 বাহিনীর প্রতিনিধি থাকা সংসদে থাকা কাম্য। ইচ্ছা মতো মমতাজকে নিয়ে আসলো একজন, আরেকজনকে নায়িকা নিয়ে আসলো, এইটা সংসদ হইতে পারে না। আমার মনে হয় এখানে একটা, যেটা নিরাপত্তা কমিশন বা নিরাপত্তা একটা প্ল্যাটফর্ম সব দেশে আছে, আমার দেশে নাই। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন, আর আমাদের এই কি বলবো সিনিয়র জেনারেল যারা ছিলেন, 5 স্টার 4 স্টার জ্যাকেট পরাই দেন আর টুপি লাগাই দেন, উনি মনে করেন আমি হয়ে গেলাম ফিল্ড মার্শাল। এটা আমাদেরও দুর্বলতা, এটা আমাদের দোষ। আমি প্রধানমন্ত্রীর দোষ দিব না, এই সেনাবাহিনীর দোষ, সশস্ত্র বাহিনীর দোষ। আমরা এদেরকে মাথায় উঠেছি, ওটাই সমস্যাগুলি সৃষ্টি করছি। আমরা একটা যোগ্য প্রতিরক্ষা মন্ত্রী বানানোর জন্য কখনো উদ্যোগ নিয়ে নেই। যা বলছে ইয়েস স্যার বলে আমরা সম্পূর্ণ ড্যামেজ করে ফেলছি আমাদের। আমার মনে হয় এই নতুন স্বাধীনতায় আমরা সবকিছু গুছিয়ে আনবো, সবাই আমাদের ভুল ত্রুটি, টার্মস কন্ডিশন সবকিছু ঠিক করে নিব। আপনি ভাবতে পারেন একটা দেশের নিরাপত্তা বাহিনী বা শৃঙ্খলা বাহিনী কতটা করাপশনে জড়াইছে। আজকে দেখেন ইলিয়াস আলীর হত্যাকাণ্ড নিয়ে যে পত্রিকায় এসেছে, এর চেয়ে লজ্জা কিছু থাকতে পারে না। আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, এখানেও দেখবেন আমাদের লোকটা জড়িত। কারণ আমাদের সেনাবাহিনীর সমস্যা হয়ে গেছে, সিনিয়র বলে আমরা জুনিয়র করে ফেলি, একবারও ভাবি না এটা ন্যায় না অন্যায়। এখন আমাদের ভাবার সময় হয়েছে, পুরা জাতির এখন ভাবার সময় হয়েছে যে আমাদের নেতা বললেন আমরা করব না। আমাদের নেতাকে ঠিক করার জন্য একটা প্যাম্পলেট বানাইতে হবে, বাল্য শিক্ষা বলে বা ওই আদর্শ লিপি, এরকম একটা কিছু বানাইতে হবে যেন নেতা এইভাবে চলে। নেতার জন্য দরকার এখন সংস্কার, এবং এই সংবিধানটা করতে হবে সংস্কার। আমরা ক্ষতিগ্রস্ত, আমরা বানাই দেব সংবিধান, কি হবে? নাহলে এইভাবে দেশ চলতে পারে না। এত বছর পরও আমরা স্বাধীনতা হয়নি, এখন স্বাধীনতা হয়েছে, আবার নির্বাচন হবে, দেখা যাবে যে আবার যেই লাউ সেই কদু। সুতরাং আমরা এখন বোঝা উচিত। অবশ্যই এখন আমরা সবাই সচেতন, এখন আমরা ইনশাল্লাহ আর ঘুমবো না, ঘুম আতঙ্কে থাকবো না, অন্তত বলতে পারবো, টকশোতে আসতে পারবো, জাতিকে আমরা উদ্বুদ্ধ করতে পারবো। আর আমাদের যুব সমাজ, এই ছাত্র সমাজ ভেরি অ্যাক্টিভ, আমি বেশ আশাবাদী ভাই। ধন্যবাদ। আফসারি সাহেব, আপনার কাছে আমাদের জানতে চাও, আমরা যে সময় বাইরের কোনো দেশের পররাষ্ট্র মানে দেশের নিরাপত্তা নিয়ে যখন কথা হয়, তখন আপনি খেয়াল করছেন মনে হয় 2 পাশে 2 জন সেনা অফিসার বসে থাকেন, তারা তাকে কানে কানে অ্যাডভাইস দেয়, সে অনুযায়ী কথা বলেন। কিন্তু আমাদের দেশের পলিটিশিয়ানরা নিজেদেরকে সব জানতা শমশের মনে করেন, কেন? এদের কি আসলে কি সব জানতা শমশের?
শুনুন, আমি আগে যেভাবে কথা বলছিলাম যে মূল বিষয়টা হলো তাবেদারি। অন্য একটা দেশের তাবেদার সরকার কখনোই আপনার আমার এই উপদেশগুলো নেবে না। আপনি দেখেন, আমরা আজকে যে কথা বলছি এটা কিন্তু অনেক পূর্ব থেকে এই ধরনের চিন্তা ভাবনা করা হচ্ছে এবং ভাসানী বলে গিয়েছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন, বাংলাদেশের যেই প্রজন্ম বুঝতে পারবে যে ভারত বন্ধু নয় শত্রু, সেই প্রজন্মই হবে বাংলাদেশের জন্য শ্রেষ্ঠ প্রজন্ম। তার মানে কি, চিন্তাটা তখন থেকেই ছিল যে এই ভারতের, আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়ে, পাকিস্তান তো আমাদের নির্যাতন করতে এই অংশকে, সেখান থেকে মুক্ত হয়ে ওই ওই কড়াই থেকে, তেলের কড়াই থেকে পরে উনুনে পড়ার মতো, এবং কৌশলে ভারত সেগুলো করে নিয়েছিলেন। এখন এইভাবে বিষয়টা দেখা যেতে পারে যে বর্তমান সরকারের অবস্থানটা কি। বর্তমান সরকারের গোড়ায় গলদ, এই যে বললো না, এই যে এটা তো বিপ্লবী সরকার না, করলাম কি বিপ্লব? একটা বিপ্লব ছাড়া কি একটা দেশের প্রধানমন্ত্রী, একটা পুরো মন্ত্রী পরিষদ, 350 এমপি, দেশের জাতীয় মসজিদের ইমাম, অধিকাংশ সেক্রেটারি, পুলিশ সব পালিয়ে যায় কখন? বিপ্লবের চাপ ছাড়া তো এটা হয় না। আর আমাদের এই পর্যন্ত বাংলাদেশের যত বড় বড় সমস্যা তৈরি হয়েছে এটা করেছে রাজনীতিবিদরা নিজেদেরকে বিক্রি করে, আর যত ভালো কাজ হয়েছে সেটা করেছে জনগণ। একেবারে স্বাধীনতা যে জনযুদ্ধ আমরা বলি, সেখান থেকে। এই জন্য আমি বললাম এটা গোড়ায় গলদ। এই সরকারটাই তৈরি হয়েছে গোড়ায় গলদ অবস্থায়। পরবর্তী যেটা হলো সেটা হলো সোনার পাথর বাটি, যেটা অবাস্তব। অর্ধেক হলো পুরনো স্বৈরাচার সরকারের পতিত রাষ্ট্রপতি, আর বাকি সরকার আবার পুরনো সংবিধান শপথ নিয়ে তারা কাজ শুরু করলো। তাহলে যার বিরুদ্ধে বিপ্লব হলো তাকে রক্ষা করার ওয়াদা করে একটা সরকার কিভাবে জাতীয় নিরাপত্তা দিবে, ডে টু ডে কাজগুলো করবে? তারপর দেখা গেল যে সরকারের যে সরকার প্রধান, এবং ডক্টর ইউনূস বলেছেন যে এই ছাত্রছাত্রীদের আমি চিনতাম না, তারা ফোন টোন করে তারে নিয়ে আসছে যোগ্য লোক হিসেবে। উনি ওনাদের চেনার কথা না, কিন্তু ওনাকে সবাই চেনে, এরকম একটা লোক আমরা পেয়ে গেলাম। উনি আসলেন, উনি এসে যে সরকারটা গঠন করলেন, এইখানে একটা বিরাট ধাক্কা খেলাম আমরা। যে একটা ওই যে ইমরান বলতেছিল যে একটা অথর্ব সরকারে পরিণত হলো। এখন আমার কাছে মনে হয় এই উপদেশটার আগে যারা দুই একটা কথা বলতো, আসিফ নজরুল কথা বলতো, আমাদের সাখাওয়াত স্যার মাঝে মাঝে কথা বলতো, তারপরে দুই একটা উপদেশটা বলতেন, এখন সবাই চুপ হয়ে আছে। আমার কাছে মনে হয় যে চেয়ারটাকে ধরে রেখে সময়টাকে পার করে সম্মানের সাথে রিটায়ারমেন্টে যাওয়া আর কি। আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা অবস্থানে তারা আছে। তো এখন এই যদি হয় আমাদের বর্তমান সরকারের অবস্থা, সেই পর্যায়ে এসে আমরা যদি জাতীয় নিরাপত্তার কথা বলি, আমি তো এই সরকারের নিরাপত্তাই দেখছি না। তারা নিজেরা নিজেদের নিরাপত্তা দেখতে পাচ্ছে না। এই যে এতগুলো প্রতি বিপ্লবের মতো এই যে আনসার, তারপরে হাইকোর্টে আন্দোলন, রিক্সা, অটো রিক্সা, সব জায়গায় ঝামেলা হলো, ছাত্র ছাত্রীরা গিয়ে অটো পাস নিয়ে নিল, তারপরে সর্বশেষে সেক্রেটারিটা আগুন জ্বালিয়ে দেওয়া হলো। তাহলে এই সরকার তো নিজেকেই সামলাতে পারছে না। তো যে বলল আমার পূর্ববর্তী বক্তা যে সংসদে 3 বাহিনীর প্রতিনিধি থাকা দরকার, এটা তো আসলে ম্যান্ডেটরি। আমরা যদি রাজার ইতিহাস দেখি, একেবারে সর্বকাছে যে লোকটা থাকে সেটা সেনাপতি থাকতো। এখন নিজে সেনাপতি হয়ে গেছে সব প্রধানমন্ত্রীরা, যার জন্য ওই সেনাপতিটা পূজ্য হয়ে গেছে। সিরাজদৌল্লার নাটক দেখেন, হ্যাঁ, বিভিন্ন ঐতিহাসিক নাটকগুলো দেখেন যে সেনাপতি একেবারে পাশে, কথায় কথায় সেনাপতিকে দরকার হয়। অথচ আমাদের সেনাপ্রধানকে ওইভাবে, বা সশস্ত্র বাহিনীর প্রধান বা 3 বাহিনীর প্রধানকে ওইভাবে করা হয় না। এরশাদের আমলে করাপশন তো আমাদের শুরু হয়েছে স্বাধীনতার পর থেকেই। করাপশন বন্ধ করার জন্য উনি একটা আইন করতে চেয়েছিলেন যে প্রতি জেলায় জেলা পরিষদের মিটিং এ নিকটতম ক্যান্টনমেন্ট থেকে একজন মেজর পদবীর অফিসার উপস্থিত থাকবে, তার কোনো ভূমিকা নাই, সে শুধু উপস্থিত থাকবে, নোট করে চলে আসবে কি মিটিং হলো। এইটাও কিন্তু রাজনীতিবিদরা এটাকে করতে দিল না। একটা জাতি যখন স্বাধীনতার পরে বা একটা দুর্যোগের পরে যখন একটা ক্রান্তি লগ্নে
আফসার এবার মনে হয় নেটের সমস্যা দেখা দিচ্ছে। আমরা আমাদের দায়িত্ব যে আভ্যন্তরীণ সমস্যাও ইন এইড অফ সিভিল পাওয়ারে হোক আর সরকারের সহযোগিতামূলক হোক, আমাদের একটা দায়িত্ব কিন্তু জাতি গঠনে আছে। তবে আনন্দের বিষয়, গর্বের বিষয় যে এবার 5ই আগস্টের এই বিপ্লব বা আন্দোলন বা অভ্যুত্থান যাই বলেন, সেখানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা সশরীরে পরিবার সদস্যরা যোগ দিয়েছিল। এটি কিন্তু ঐতিহাসিক সত্য। এবং এরপরে রাওয়াতে একটা ইলেকশন হলো গণতান্ত্রিক। এর আগে কিন্তু আমরা ওই স্বৈরতন্ত্রের মধ্যেই ছিলাম, সেখান থেকে বেরিয়ে আসছি। তা আজকে এর রাওয়াতে এই বিডিআর কার্নেজের যে তদন্ত, জাতীয় স্বাধীন নিরাপত্তা কমিশন যেটা বিডিআর এর, এটা বসেছিল এবং ভিকটিমদের সাথে কথা বলেছে। সেখানে আমি সহ অনেক অফিসারই কথা বলেছে। তো আমরাও অনেকটা মুক্ত হয়েছে। আমরা কিন্তু এখন দেশ গঠনের জন্য উদ্গ্রীব হয়ে অফিসাররা হেন কাজ নাই যা করছে না। কোথাও যেতে হলে এই যে বললো যে অনেক উপদেষ্টার সাথে উনি দেখা করেছেন, আমিও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছিলাম 10টা পয়েন্ট নিয়ে। 1 নম্বর পয়েন্টটাই ছিল বিডিআর কার্নেজের ব্যাপারে কি করছেন। উনি বললো যে আমরা করছি, এটা আমাদের প্রায়োরিটিতে আছে। কিন্তু পরে গড়িমসি করতেছিলেন অন্য চাপে, অদৃশ্য কোনো সমস্যার কারণে। যাই হোক, সেটা উতরে যাওয়া হয়েছে। তবে এই কমিশন নিয়ে অনেক কথা বলা হচ্ছে। আমরা যদি বিডিআর এর তদন্ত সঠিকভাবে না করতে পারি, জাতীয় নিরাপত্তার দিকে আমরা আগাতে পারবো না। জাতীয় নিরাপত্তা ধ্বংস করার জন্য একটা সবচেয়ে বড় আঘাত ছিল এই বিডিআর কার্নেজ। তাহলে বিডিআর কার্নেজ জাতীয় নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা ডাল ভাতের ব্যাপার নয়, এটা দাবি দাবার ব্যাপার নয়, এটা শুধু দেশীয় ব্যাপার নয়, এটা একটা আন্তর্জাতিক ঘটনা এবং পৃথিবীর একটা জঘন্যতম ঘটনা, যেখানে 57 জন অফিসারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একটা হত্যাযজ্ঞ ছিল। তো সেই দেশে সেই বিচার, সেই তদন্ত না হলে আমরা জাতীয় নিরাপত্তা কিভাবে দেব? যারা নিরাপত্তা দিবে তাদেরই নিরাপত্তা যদি না থাকে, তাহলে জাতিকে নিরাপত্তা তারা কিভাবে দিবে? তো সুতরাং আমি বলতে চাই, আমাদের আরো অনেক পথ যেতে হবে, হাল ছাড়লে হবে না। একেবারে একটা সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চ পর্যায়ের প্রতিটা ব্যক্তির এখন জাতির স্বার্থের কথা চিন্তা করা উচিত। আমরা 5ই আগস্টের পরে যে মুক্ত মাঠটা পেয়েছি এই কাজগুলোর করার জন্য, সেখানে কার কৃতিত্ব কত, কে কোথায় বসবে, কার সুবিধা কত, এইগুলো বিবেচনায় না এনে জাতীয় স্বার্থে আমাদের কিছু কাজ করা দরকার। আমাদের এই সরকারকে, আমি মনে করি যে এই সরকার ঢেলে সাজিয়ে সুন্দরভাবে একটা সরকার গঠন করে এবং কর্মতৎপরতা বাড়িয়ে একটা পর্যায়ে নিয়ে গিয়ে দেন আমরা এই সুযোগেই সংবিধানের মধ্যে যে নিরাপত্তার বিষয়টা কি হবে, এমনকি আমরা ন্যায়পাল, এটা আমাদের সংবিধানে থাকলেও আর কি হবে যদি পলিটিক্যাল লিডাররা সেগুলো ছুঁড়ে ফেলে দেয়। দিস ইজ নট দ্য গান, দিস দ্য ম্যান বিহাইন্ড দ্য গান ইজ ইম্পর্টেন্ট। বন্দুকটাই ইম্পর্টেন্ট নয়, বন্দুকের পেছনে কে বন্দুকটা ধরে রেখেছে সেটাই ইম্পর্টেন্ট। এখন আমরা সংবিধান করে দিলাম, কিন্তু পরবর্তীতে এসে সংবিধান মানলো না, ছুঁড়ে ফেলে দিল ডাস্টবিনে, তাহলে কি হবে? আমরা কি বারবার রক্ত দিয়ে সরকার পরিবর্তন করব? আজকে যারা সরকারে আছে তাদের যে চেয়ার, দিস চেয়ারস আর ফ্লোটিং অন ব্লাড অফ মার্টিরস, শহীদের রক্তের উপরে চেয়ারগুলো ভাসছে। সেই চেয়ারে বসে তো আনন্দ করা যায় না, সেই চেয়ারে বসে তো শপথ ভঙ্গ করা যায় না, সেই চেয়ারে বসে তো জাতির বিরুদ্ধে কাজ করা যায় না। সেই চেয়ারে বসে অত্যন্ত নৈতিকতার সাথে বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে জাতির জন্য কিছু করে যাওয়া উচিত। আর না হলে তারা তো ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেই, জাতি পড়বে একটা সীমাহীন অন্ধকারের। সুতরাং আমরা ওটা চাই না। আমরা জাতিকে এই তরুণদের নেতৃত্বে সকল রাজনৈতিক দল জনতার সমর্থনে, এমনকি সামরিক সশস্ত্র বাহিনীর সদস্যদের সমর্থনে যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়কে ধরে রাখতে হবে। সরকারকেও শক্তিশালী করতে হবে, সরকারের ভুল ত্রুটি তুলে ধরতে হবে এবং বারবার তাদেরকে সাবধান করতে হবে, হুঁশিয়ার করতে হবে, তাদের পথ থেকে যেন তারা বিচ্যুত না হয়। তবেই জাতির মুক্তি, তবেই আমরা এগোতে পারবো, তবেই আমরা একটা আন্তর্জাতিক মানের একটা নিরাপত্তা নীতিমালা তৈরি করতে পারবো।
ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আমরা হাসিনুর, আমাদের ইমরান ভাই যেহেতু ওনার ইন্টারনেটের মনে হয় সমস্যা দেখা যাচ্ছে, উনি ঢুকতে পারছেন না, আমি হাসিনুর রহমান স্যার ওনার কাছে আসলে চলে যাচ্ছি। আমাদের বিষয়টা হচ্ছে, দেখেন আমরা যারা সাধারণ জনগণ আছে আমাদের কোনো ইন্টারেস্ট নাই দেশের পলিটিক্সে, আমরা দেশের মানুষের উপকারের জন্যই কথা বলছি। দেখেন আপনি যদি বাংলাদেশের সংস্কার অথবা দেশটাকে ভালো করতে পারতেন, আমি এই যে জার্মান একটা গ্রেজেট, দেখেন জার্মান একটা বুক, এই বইটা আপনি মনে হয় দেখতে পারছেন না, আচ্ছা যাই হোক, একটা বই আছে, এটা হচ্ছে বলা হয় বেসিক কনস্টিটিউশন বা গ্রুন গ্রেজেটস। এই গ্রেজেটসটা প্রতিটা দল এর বাইরে কেউ বেরোতে পারবে না, এটাকে কেউ এর থেকে বেরোতেই পারবে না, মানে এটা সমস্ত জার্মানির প্রতিটা জার্মান এর সাথে এগ্রি করে সে জার্মান নাগরিক। তো এই এরকম একটা কিছু আপনারা বানাতে পারতেন কিনা? যেমন দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার কাছে, উনি দুইটা মন্ত্রণালয়ে বসে আছেন, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 3 জন লোক থাকার কথা ছিল, একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, সহ উপদেষ্টা, আর একজন স্পেশালাইজড, এরকম টাইপের হওয়ার কথা ছিল। তাহলে আপনারা এরকম টাইপের ফুল সংবিধান বাদ দিয়ে নতুন কিছু করতে পারতেন। কিন্তু আপনারা এখন যেটা করতে পারবেন এটা আসলে আমাদের জন্য কার্যকারী হবে কিনা, আপনি কি মনে করেন? আচ্ছা ভাই, আমাদের দেশের প্রথম শর্ত, আমাদেরকে একটা লাইনে আসি, সদা সত্য কথা বলিব। এই কাজটা করতে পারি, পুরো জাতি এটা বিশ্বাস করে, সত্য কথা বলতে হবে, মানুষ হিসাবে এটা আমাদের বিল্ট ইন থাকা দরকার। ধর্ম তো পরে, এই জায়গায় আসলে কিন্তু সমতা মিটে যায়। আপনি ঘুষ খেতে পারবেন না, ঘুষ খেলে তো বলতে হবে হ্যাঁ ঘুষ খাইছি, সুতরাং ঘুষ খাওয়ার স্কোপ নাই। আপনি চুরি করতে পারবেন না, টাকা পাচার করতে পারবেন না। তো এই একটা জায়গায় আসি, সদা সত্য কথা বলিব, এটা আমাদের বিল্ট ইন হয়ে যায় শরীরের মধ্যে, প্রতিটা নাগরিকের, প্রতিটা শিশুর, জাতি কোনো সমস্যা করবে না। জাতির দেশপ্রেম সৃষ্টি করতে হবে। আমাদের পাঠ্যসূচিতে সেরকম কোনো বিষয় নাই। আগে অনেক সুন্দর সুন্দর বিষয় ছিল, এখন নাই। ছাত্ররা একটু পড়াশোনা করলে বিদেশে সেটেল হবে, কেন? এই জিনিসটা তো আমরা করে আনতে পারিনি। আমাদের রাজনীতিবিদদের বা আমাদের যে মন্ত্রণালয়ে যারা আছেন, তাদের কয়টা বাচ্চা বাংলাদেশে আছে আর কয়টা বিদেশে আছে? আপনি দেখবেন যে পড়াশোনার জন্য বিদেশে, হ্যাঁ লেখাপড়ার জন্য যান, দেশটাকে নিয়ে ভাবেন। আমরা শুধু পর্যটন দিয়ে, শুধু নদী দিয়ে দেশটাকে স্বয়ংসম্পন্ন করতে পারি, সম্ভব। শুধু পাঙ্গাস মাছ নদীতে ছেড়ে ওইটা দিয়েই আমরা দেশটাকে চালাতে পারি। আমাদের অনেক সম্পদ, নদী বিশাল সম্পদ। 3 মাসে মাছ, তেলাপিয়া মাছ এক্সপোর্ট করার মতো হয়ে যায়, খাওয়ার মতো হওয়া যায়। কিন্তু আমরা আসলে ব্যক্তি নিয়ে চিন্তা করি না, দেশ নিয়ে চিন্তা করি না, ব্যক্তি কমিশন নিয়ে চিন্তা করি। আমি বলবো একটা জায়গায় আসি, সদা সত্য কথা বলিব। আর আমাদের মন্ত্রী এমপি যারা হবেন, এদের জন্য আদর্শলিপি এটা খুঁজে বাই করতে হবে। আফসার স্যার পারবে না তো, আদর্শলিপি এটা আমরা প্রকাশ শুরু করি, এটা নিয়ে কাজ করি। আদর্শলিপি, সদা সত্য কথা বলিব, মিথ্যা বলিব না, গুরুজনকে সম্মান করব, সকল কিছু এদের মধ্যে বিল্ট ইন। একটা মানুষের জন্য দরকার, সেই জায়গায় আমার মনে ফিরে আসা উচিত। এইটা হলে সব দেশপ্রেম ফিরে আসবে। আর যেটা বললে জাতীয় নিরাপত্তা, এখন আমার মনে হয় পুরো দেশ এক, আমরা আমার শত্রুকে চিনতে পারছি, সুতরাং আর নিরাপত্তা নেওয়া আর কি বলবো, আস্তে আস্তে গঠন হবে। সেনাবাহিনী অবসরপ্রাপ্ত অফিসাররা আগে সুন্দর সুন্দর বই লিখত, টকশো পড়তো, আর এখন হচ্ছে কি অফিসাররা রিটায়ার করার পরেও তারা ওই অসৎ লোকদের আন্ডারে চাকরি করে, গাড়ির দরজা খুলে দেয়, আমি লজ্জায় আমার মাথা হেড। আমি যখন স্যার চলে আসি, স্যার বরখাস্ত ঘুম থেকে আসি, আমাকে অফার করা হয়েছিল বসুন্ধরা তার আনবিরের পিএস হওয়ার জন্য। আমি সম্মানের সহিত লজ্জায় মাপ চেয়ে আসলাম, আমার পক্ষে সম্ভব না। তো একবেলা কম খাবো, এদের আন্ডারে চাকরি করা যায় না। এই মূল্যবোধ যদি না থাকে আমাদের সিনিয়রদের, আমি আর কি বলবো, সব বেলায় ভালো খাইতে হবে, এটা তো আসলে যায় না। আমরা দেশ নিয়ে কেউ ভাবি না, আমাদের প্রতিবেশী নিয়ে ভাবি না। আমার প্রতিবেশী ভালো থাকলে আমি ভালো থাকবো, আমাদের এগুলো নিয়ে ভাবতে হবে, সবাইকে শিক্ষিত করতে হবে। একটা শিক্ষিত জাতি আসলে ভয়ঙ্কর, সবার জন্য ভয়ঙ্কর। আর আমাদের বলবো নিরাপত্তা বাহিনী বা শৃঙ্খলা বাহিনী আতঙ্কের জায়গা থেকে আস্থার জায়গায় আসবে, পুলিশ হবে সেবক, ইনশাল্লাহ দেশ ঠিক হয়ে যাবে ভাই। ধন্যবাদ। ইমরান ভাই শুনতে পাচ্ছেন এখন? ভাই আমি একটু বলি, আমি একটু বলে নিই। এই যে স্যার,
প্রতিটা থানায় যদি 100 জন করে লোক নেওয়া হয়, ঢাকা শহরে মনে করেন 40টা থানা আছে, 100 জন লোক করে নিলে এলাকার ছেলে মেট্রিক পাস করতে ঢাকা শহরের ওই থানার আন্ডারে কোনো সমস্যা থাকবে আমার বলেন তো? 4000 ছেলে নিবে না। থানায়। এখানে আমি একটা কথা বলি, এই সরকার এই যে সশস্ত্র বাহিনী, অন্যান্য এই যে পুলিশ, আনসার, এদের যারা যোগ্য লোক রিটায়ারমেন্টে চলে গেছে, এটা ট্রেন লোকগুলো, এদের তো কাজে লাগালো না। আমরা ওই যে স্বাধীনতার সময় শুধু আওয়ামী লীগ কিন্তু নেতৃত্ব দিয়েছে একা, এরকম নয়। ওখানে কিন্তু সর্বদলীয় সংগ্রাম পরিষদ করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পাহারা দিত, রাত ভোরে পাহারা দেওয়া হতো। এই ছাত্ররাও তাই করেছিল ছাত্র আন্দোলনের সময়। তাহলে ছাত্ররা যে প্রথম 3 দিন তো সরকার ছিল না, 5 থেকে 8 পর্যন্ত। তারপরে যেটা হলো যে এই ছাত্ররাই মাঠে নেমে গেল, সরকার গঠন হলো। তারপরে 15 দিন কিন্তু সরকার এই যে ছাত্ররা ট্রাফিক আইনটাকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসছিল এবং বাজার দরও কমানোর চেষ্টা করছে। তার মানে অনেস্ট লোক, যে সে যেটা বললো সত্য কথা। তা আমি একবারই আমার কথাটা বলে শেষ করে দিই এখানে, যে সুবচনী নির্বাচনে একটা নাটক হয়েছিল, যেমন বললাম না, দালাল শ্রেণী তৈরি হয়ে যায়, যে গাড়ি ঘোড়া চলে, যে পড়ালেখা করে, যে গাড়ি ঘোড়া চড়ে সে। তা এখন এইটা গাড়ি চাপা পরে কিরকম যেন একটা উল্টাপাল্টা করে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তো একটা দেশ এখন কিন্তু যুদ্ধটা সশরীরে জমি দখলের জন্য হয় না। ভারত খুব সুকৌশলে আমাদের শিক্ষা ও সংস্কৃতিকে ধ্বংস করেছে দীর্ঘ সময়ে, এবং মানুষের বিবেকের ভেতরে ঢুকে মানুষকে অমানুষ করা হয়েছে, এবং এই ধর্মটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে এই বাংলাদেশে সবসময় একটা বিশৃঙ্খলা। তারপরে এই যে আজকে আয়নাঘরে যারা ছিল অনেকেই বলা হইতো যে এই ধর্মীয় উগ্রবাদ, এটা বলে এই লেবাসটা দিয়েই কিন্তু তারা বেশি আঘাত করতো ভালো ভালো মানুষকে। যেই দেশের মন্ত্রী বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, যে দেশটা 3 দিকে আমাদের, তাহলে আর নিরাপত্তার প্রয়োজন কি? স্বামী স্ত্রীর মধ্যে তো আর নিরাপত্তার কোনো প্রশ্নই ওঠে না। তো ওই অবস্থা থেকে আমরা ফিরে এসেছি। আমি সর্বশেষে একটি কথাই বলতে চাই, এটা সবার কাজ হলেও সরকার যদি সচেতন না হয়, সরকার তো চালিকা শক্তি, আমরা অনেক চিল্লাচিল্লি, অনেক চিৎকার করতে পারবো, আমরা অনেক টকশো করতে পারবো, অনেক কথা বলতে পারবো। আজকে একটা নিরাপত্তা কমিশন গঠন করা তো খুবই, এই যে নিরাপত্তা সংস্কার কমিটি আগে হওয়া উচিত। এই কোন সংস্কার করবে? এই যে শিক্ষাটা পরে হয়েছে, ধীরে ধীরে তারা যেন মনে হয় গা ভাসিয়ে চলছে, যে টেনিউরটা পার করি আর সসম্মানে বাড়ি চলে যাই। এটা হলে তো দেশের পরিবর্তন আসবে না। আমি তো খুব মানে মনে করি যে খুব দুঃসময়ের মধ্যে আমরা পার করছি সময়। কারণ ওই একটা যুদ্ধ শেষে যেমন মাইনফিল্ড পড়ে থাকে, বুবি ট্র্যাপ পড়ে থাকে, বোমা টোমা পড়ে থাকে, ঠিক তেমনি আমাদের বিপ্লবের পরে আওয়ামী লীগের বিভিন্ন এবং দালাল শ্রেণী, বিশেষ করে যারা দালালি করে, ওই যে বললো সত্য কথা বললে চুরি করা যাবে না, এই যাবে না, দালালিও করা যাবে না। তো দালাল শ্রেণী তৈরি করতে হয় এই স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য। এই দালাল তৈরি করতে গিয়েই বাংলাদেশের ধ্বংসের মুখে পড়েছে। শুধুমাত্র ছাত্ররা নিঃস্বার্থভাবে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছে। দালাল, আমরা প্রায়ই শুনি এই দল ওই দল চুপ হয়ে যাচ্ছে, কেন এত কোটি টাকা, 200 কোটি 500 কোটি লেনদেন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি শুনি। নমিনেশন বাণিজ্য চলে, এই চলে সেই চলে। সেখানে সত্য কথা বললে তো ওগুলো পারবে না, তাহলে সত্য কথা বললে তো লস। সেই হিসাবে সত্য কথা বিসর্জনে চলে গেছে। যাই হোক, আমি তবুও আশাবাদী যে আজকে যে টকশোর যে পরিচালক উপস্থাপক, উনি যে এই ধরনের আজকে বিষয়টা একেবারে অরাজনৈতিক, এটাকে এনে যে আলোচনায় আমরা সূত্রপাত করলাম, এটা না পাওয়া পর্যন্ত মাঝে মাঝে আমাদের বিভিন্ন লোকদেরকে নিয়ে এটা বসা উচিত, এবং যার যখন সুযোগ হয় এই কথা বলা উচিত। বাংলাদেশের নিরাপত্তা কমিশন, নিরাপত্তা নীতিমালা আমরা চাই। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ইমরান ভাই, আপনি মনে হয় শুনতে পাচ্ছেন এখন ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের প্রশ্ন ছিল নিরাপত্তা। দেখেন, আপনি বলবেন যে দেশের মানুষের শিক্ষা, আমি আপনার সাথে 100% একমত। আপনি জার্মানদের যদি বলেন, তো জার্মানরা অনেক শিক্ষিত, কিন্তু আপনি যদি এদেরকে বলেন তো আইন ছাড়া চল, বাংলাদেশের মানুষের থেকে আরো বেশি খারাপ কাজ করবে। আপনারা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের মানুষ যে কাজ করে না, ওর থেকে আরো বেশি খারাপ কাজ করবে। কিন্তু আপনি এখানে একটা সিগারেট খেয়ে রাস্তায় ফেলেন, সাথে সাথে সে পুলিশে এসে আপনারা হ্যান্ডকাপ পড়াবে, টাকা দিয়ে জরিমানা দিয়ে, তারপরে যান। তো এটা হচ্ছে আইন, ইনস্টিটিউশন। এগুলো যদি আগে বিল্ড আপ না করা হয়, শুধু জনগণের ঘাড়ে দোষ চাপায়ে আসলে পার পাওয়া যায় কিনা, আপনি কি মনে করেন? একটা লাইন আমি একটু যোগ দিতে চাই। আমাদের তো জার্মান পর্যন্ত যাওয়ার দরকার নেই, আমাদের ইমরান একটা লাইন একটু যোগ দিতে চাই ইমরান। সেটা হলো যে আসলে
এই যে বাংলাদেশে 5 তারিখ থেকে 8 তারিখ সরকার ছিল না, কল্পনাতীত। কোনো পৃথিবীর কোনো দেশে যদি 3 দিন সরকার না থাকে তাহলে যা হইতো, বাংলাদেশ জাতি হিসেবে এর চেয়ে অনেক ভালো না? আধা ঘন্টা 5 মিনিট কারেন্ট চলে গেলে কত কিছু ঘটে যায়। সো আমি মনে করি এই জাতি ঠিক আছে, শুধু জাতির উপরে চালিকা শক্তি যে ওরা ঠিক হলে এই জাতি অটোমেটিক ভালো পথে চলবে। তো জাতির দোষ কম, যারা আমাদেরকে চালাচ্ছে, যারা আমাদেরকে দেখভাল করার কথা, যারা আমাদেরকে পরিচালনা করার কথা, সেইখানে ঘুরে ধরছে। সেইখানে আমরা যারা এইবার যে ডিফেন্স অফিসারদের মধ্যে যে একটা চাঙ্গা ভাব আসছে, দেশের গঠনের যে কাজের জন্য আমরা জড়িত হয়েছি, এইটাকে মনে হয় অব্যাহত রাখতে হবে সকল ক্ষেত্রে, শুধু সেক্রেটারিদের উপরে নির্ভর করলে চলবে না। প্রত্যেকটা জায়গায় আমাদের রাওয়া থেকে কথা বলা দরকার। ধন্যবাদ সবাইকে। ইমরান ভাই, আমি যেটা বলছি দাউদ ভাই, সেটা হলো যে আমাদের যদি খালি সিঙ্গাপুরের দিকে তাকাই তাহলে কিন্তু অনেক কিছু আমাদের শিক্ষণীয় আছে। আবার আপনি যদি ক্যান্টনমেন্টের মধ্যে তাকান এবং ক্যান্টনমেন্টের বাইরে তাকান, ভিতরে অনেক কিছু আমি বলবো না, যে ট্রাফিক সিস্টেমটা আপনি দেখেন, ইনসাইড ক্যান্টনমেন্ট সবাই লাল বাতি, নীল বাতি, হলুদ বাতি, গ্রিন লাইট সব মানে, বাইরে গেলে মানে না। আবার যেখানে সিগন্যাল আছে, পুলিশ লাল বাতি জ্বলে সবুজ বাতি দেখায় দেয়, বলে যান। আবার লাল বাতি জ্বললে বলে এখন মানে হলুদ, মানে কেন উল্টা পাল্টা, মানে 60 লক্ষ 70 লক্ষ টাকা খরচ করে এগুলি লাগানো। কিন্তু আমাদের দেশে আইন আছে, আসলে আইন নাই তা না, আইন আছে, আইনের প্রয়োগ নাই। কেন নাই? দুর্বৃত্ত এবং দুর্নীতিবাজ আমলারা হলো, দেখেন আমাদের যারা আমলা, সামরিক বেসামরিক, যে কেউ মাইন্ড করতে পারে। কারণ আমার যেটা বলা সেটা আমি বলবো, এতে কিচ্ছু যায় আসে না। কারণ আমাকেও ধরতে আসছিল 30শে জুন, তো 5ই জুলাই হাসিনা ভেঙে গেল, মানে এই জন্য আর আমাকে ধরা হয়নি। যাই হোক, এখন আমি খালি বলবো যে আমাদের ম্যাক্সিমাম মাজা ভাঙা, কোমর ভাঙা, এগুলো লোভ, লালসা, এগুলি মানে পাচাইতে উপরে যাওয়া। কিছু ভালো আছে, ব্রিলিয়ান্ট আছে, ম্যাক্সিমাম পাচাটা কুকুর, উপরে যাওয়ার জন্য এগুলি পারে না এমন কিছু নাই। আরেকটা হয় কি, আপনি দেখেন এমন পতন ধরছে আমাদের বিচার ব্যবস্থায়। আমাদের সবাই আমরা জানি বাবরি মসজিদের উপরে কিভাবে একটা রায় হলো, যে চিফ জাস্টিস রায়টা দিল ইন্ডিয়াতে, সে কিন্তু একজন ধর্ষকের আসামি, ধর্ষণ কেসের আসামি ছিল, একটা না দুটো ধর্ষণ কেসের। তাকে মোদি বানিয়েছিল চিফ জাস্টিস, পরেরটাও কিন্তু বিতর্কিত একটা লোক। এখন সেই ইমরান ভাইয়ের নেটে আবার সমস্যা দেখা দিচ্ছে। আমার ভিতরে বিপদে ফেলাইছো। অসুবিধা নাই, আমার বলে নাই বলিল। আমার মনে হয় শেষ করা দরকার, অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, আমি এখনই শেষ করে দেব। ইমরান ভাই আসতে থাকুক, আমরা শেষ বক্তব্য শুনে আসি। আজিনুর রহমান সাহেব, আপনার কাছে আমাদের খুব ফ্র্যাঙ্কলি জানা, মানে আমাদের প্রশ্নগুলো আসলে একটু ব্যতিক্রম ধর্মী হয়। তো প্রশ্ন হচ্ছে, আপনি বাংলাদেশের একজন, মনে করেন আপনি বাংলাদেশের একজন সচিব, আপনি ভারতের সেনাবাহিনীর সাথে গোপন বৈঠক করবেন, ভারত কি রাজি হবে কিনা? আচ্ছা, কোনো পাগলকে রাজি হওয়ার কথা? আপনার দায় জানা এত হয়েছে, কারণ আমি হানি টেপে পড়ে আছি, আমি নানা রকম দায়বদ্ধতার মধ্যে আছি। আমি তো শেমলেস জাতি, নিজেকে নিজেরা চিনি না। ভারতে তাই খুশি মনে, কি করছে না করছে তারাই জানে। কেন আমি ভারতের সাথে আমি কথা বলবো? আমাকে আমরা কি ভারতের সাথে ঠেকা? হাসিনা সমস্যা ছিল, এদের কি সমস্যা আমি জানি না। কেন আজকে বলতে হলো যে, মানে গতকাল বলতে হলো যে বিচারকরা বিদেশে যাবে না? আগে দেখে নাই কেন? আমার বলুন তো, দোষটা কার? ডক্টর ইউনূস পারফেক্ট, তাকে যথাযথভাবে তাকে মেসেজ দেওয়া হচ্ছে না। কনসার্ন মন্ত্রণালয় বা সচিবরা এগুলি বলতেছেন না। আমার যেটা মনে হচ্ছে, সচিবরা উপদেষ্টারা কোঅপারেট করতেছেন না। সবগুলো এই সুবিধাবাদী লোকজন বসে আছে জায়গা মতো। এদেরকে সংস্কার করা উচিত। ডক্টর ইউনূস আমার মনে হচ্ছে পারফেক্ট এবং বেশ স্বাভাবিক এবং কাজে যথেষ্ট সক্ষম। আমাদের উপদেষ্টারা মনে প্রাণে কাজ করতেছেন না, তাদের করা উচিত। এটা সুযোগ আমরা পাইছি ভাই, এটাকে ঠিক মতো কাজে লাগাই। আমাদের বিশাল জাতি, 18 কোটি দেশের লোকজন, অল্প জায়গায় বাস করি, দক্ষ শ্রমিক বানাই, কৃষিদের আমরা নির্ভরযোগ্য পর্যটন বানাই। কিন্তু আমি তাও আশাবাদী, ইনশাল্লাহ আমাদের যুব সমাজ তার ঘুরে দাঁড়াবে, ইনশাল্লাহ করতে পারবে। ধন্যবাদ।
ইমরান ভাই এখন কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটা দর্শকের একজনের একটা প্রশ্ন নিয়ে আসি, শর্ট প্রশ্ন। জালালী সাহেব, আপনি কি জাস্ট শর্ট করে প্রশ্ন করবেন, আমরা শেষ করব। জি, সময় শেষ মতো। আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে, বিশেষ করে আমার খুবই দুঃখ লাগছে আমার আজমি ভাইয়ের প্রতি। কোন দেশের কনস্টিটিউশনে আছে অপরাধী যদি আজমি ভাইয়ের মতো যদি শত শত নয় লক্ষ লক্ষ মানুষ যাদের আপনি ফ্রন্টের কোর্টে বিচার করেন? যাই হোক, অধিকার যাচ্ছি না। জাতীয় নিরাপত্তা আমাদের মোটামুটি ছিল, কিন্তু পিলখানা হত্যার মাধ্যমে পুলিশ, র্যাব, আর্মি, বিজিআর প্রত্যেকটা আন্তঃবাহিনীর সাথে বিরাট পার্থক্য সৃষ্টি করে দিয়েছে। সংবিধান সংকট যারা চেঁচাচেঁচি করেন 72-এর সংবিধান, 72 প্রশ্ন তাদের উদ্দেশ্যে যে 72 বলে যারা সংবিধানে হাত দিয়ে না, পান্না খায় যেটাই খান পান্না সাহেব সহ যারা বলেন, তেনারা কি ভুলে গেছেন 4th অ্যামেন্ডমেন্টের খুদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই 72-এর সংবিধান চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। আসি এই সমস্ত সম্ভাবনার সংকটের সমাধান, শেষ কথাই সমাধান হচ্ছে ছাত্র সমন্বয়কদের গাইড এবং কন্ট্রোলার হিসাবে প্রতিটি উপজেলায় এক পায়ে খাড়া থাকতে হবে। বিএনপি এবং জামাত এবং গণপরিষদের যে কাটাচুরাচি হচ্ছে টোটালি বন্ধ করতে হবে। ওয়াকার সাহেবকে এটাই মনে করতে হবে। ইনশাআল্লাহ আমরা অন্য আরেকদিন শুনবো, আমাদের অনুষ্ঠান শেষের দিকে, তো আমরা পরে আরেকদিন আপনার কথাই শুনবো ইনশাআল্লাহ। ইমরান সাহেব, আপনার কাছে আপনার শেষ বক্তব্য, এবং সাথে যদি আপনি আসলে নেটের অনেক কানেকশন হওয়ার কারণে ডিস্টার্ব হয়েছে, তো বিষয়টা হচ্ছে আপনার কাছে যদি একটু অ্যাড করে নিতেন, জাতীয় নিরাপত্তার সাথে যদি অ্যাড করে নিতেন যে আপনি মনে করেন বাংলাদেশের একজন সচিব, আপনি ভারতের সেনাপ্রধানের সাথে গোপন বৈঠক করবেন, পারবেন কিনা? এটা কখনই পারবে না, এইটা কি একটা অবাস্তব জিনিস। আর একটা হলো, এটা তো আমরা কি গোলামের জাতি না হলেও আমাদের নেতৃত্বে গোলামি চলে আসছে। আমরা মানসিকভাবে আসলে ভারতের গোলাম হয়ে গেছি যারা পলিসি মেকিং এ আছে। কারণটা হলো কি, এদের সবারই দুর্বলতা আছে। অনেকে এমন দুর্বলতা আছে যেটা আপনি যদি সে শক্ত হতে যায় তাকে ব্ল্যাকমেইল করা হবে, সব স্ল্যাশ করে দেওয়া হবে। এই আতঙ্কে তারা আছে, আতঙ্কিত। এবং আমি বলবো সংস্কার করা যাবে না কেন? এটা কি কোরআন শরীফ নাকি এটা মানে অনেক কিছুই তো বাইবেলই তো পরিবর্তন হয়ে গেছে, কত সংস্করণ হয়ে গেছে। সুতরাং আমার যেটা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে করতে হবে সেটা আমি করব। এটা হালনাগাদ করে একমাত্র কোরআন হবে অবিকৃত। এজ এ মুসলিম আই ক্যান সে আমাদের কোরআন ছাড়া তো আর কোনো কিছু পৃথিবীতে নাই যে পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই, সংস্কার হয় নাই। সুতরাং সময়ের তাগিদে প্রয়োজনে সংস্কার তারা চায়, তারা হলো ছাত্র, তারা হলো বিপ্লবী, তারা হলো গণ অভ্যুত্থানকারী, তাদের রিকোয়ারমেন্ট পুরো করতে হবে। আদারওয়াইজ আপনি এদের নিরাপত্তা কে দিবে? আজকে মেজর ডালিমের মতো লোক বাংলাদেশে আসতে পারে না, অথচ 15ই আগস্ট না হলে বাংলাদেশ আজকে ইন্ডিয়ার কররাজ্য থাকতো, অঙ্গরাজ্য থাকতো, এটা মোটামুটি কনফার্ম। সুতরাং আজকে যারা বিপ্লবী ছাত্র যেটা আমাদের জনতা আছে, এদের তো অনেকগুলি মানে বিভিন্নভাবে মৃত্যু হয়েছে, অপমৃত্যু হয়েছে, এবং তাদেরকে আমাদের সন্দেহ হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে কিনা। কারণ ভারতের এজেন্ট তো এখানে প্রচুর আছে এখনো, এবং লোকাল এজেন্ট আছে, ভারতের লোকজন এখানে কাজ করতেছে বিভিন্ন ভাবে, গার্মেন্টস সেক্টরে আছে, বিভিন্ন সেক্টরে আছে। এত অরাজকতা কেন গার্মেন্টসে? ভারত আমাদের অর্থনীতিকে এখন শেষ করবে। কারণ তাহলে তাদের এই গার্মেন্টস এর বায়াররা এখন ইন্ডিয়াতে আসে, ওখানে বলে আমাদের দেশের যারা মানে বাইং হাউসের লোক তাদেরকে বলে আপনারা ইন্ডিয়াতে আসেন, ইন্ডিয়া আবার ভিসা দিচ্ছে না। আলটিমেটলি কি হচ্ছে, আপনার অর্ডার বাতিল হয়ে যাচ্ছে। সুতরাং আমাকে বুঝতে হবে আমাদের যারা এখানে আছে এখন ইয়াংদেরকে নিয়ে প্রত্যেকটা মিনিস্ট্রিতে দিয়ে দেওয়া উচিত। ইয়াং মানে কি শুধু স্টুডেন্ট না, শিক্ষার্থী না, আমি বলবো 40, 45, 50 বছরের লোক আছে আমাদের। এই যে মাহমুদুর রহমান সাহেবের মতো একটা লোক আছে যে আমার দেশের সম্পাদক, মানে কত মানে সাহসী, সৎ এবং কত স্যাক্রিফাইস তার। এরকম ঢাকা ইউনিভার্সিটির কত টিচার দেখেছি আমরা, জাহাঙ্গীরনগর দেখেছি, আর প্রত্যেকটা সেক্টরে এরকম সৎ মানুষ এখনো আছে। এখন মোহিত চৌধুরী এই যে আপনার যেটা আমাদের সংস্কার চাইলো জনপ্রশাসনে, যে 50% প্রশাসন ক্যাডার আর একটা ক্যাডার, 26টা ক্যাডারের মধ্যে 25টা ক্যাডার 50-50 হবে, 70 মার্ক পেতে হবে, 70 মার্ক পেলে তারা প্রমোশন পাবে। কি করলো, বলে দেবো নাকি পদত্যাগ করতে হবে, উনি এখানে থাকতে পারবে না। আরে কেন? ওই প্রশাসন ক্যাডার তুই গাড়ি পাবি 30 লক্ষ টাকা, তুই 50,000 টাকা মাসে মেনটেন্যান্স খরচ পাবি, অন্য ক্যাডার কেন পাবে না? যারা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ে, তোরা তো ওই জনপ্রশাসনের যারা আছিস, তোদের চেয়ে তোর ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বুয়েটে চান্স পায় কারা, মেডিকেলে চান্স পায় কারা,
তারা বেটার স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ, তারপরে এইগুলির এই যে দুষ্ট এই আমলাগুলি, এইগুলি হলো চোর, এগুলো ম্যাক্সিমাম হলো চোর, এগুলো মদ্যপ, এবং এগুলো হলো দুর্নীতিবাজ, শত শত কোটি টাকার মালিক, হাজার কোটি, বেগম পারা বানিয়েছে এগুলির ধরে শাস্তি করতে হবে। এই দুদকে মামলা হচ্ছে না। তারপরে দুইটা কমিশনার ছিল, রিজাইন করলো, চেয়ারম্যানটা রিজাইন করলো। ওরা কয়টা মামলা করেছে? একটা মামলা করেছে। এখন যারা আসছে এরা 3টা না 7টা মামলা করেছে। অথচ আপনি যদি নির্বাচন কমিশনে যান, আপনি শুধু যে সম্পদের বিবরণী দিছে, প্রথম যে এমপি ইলেকশন করেছে বা প্রথম দ্বিতীয়বার যে এমপি ইলেকশন করেছে, তৃতীয়বার করেছে, সমস্ত সম্পদের বিবরণী আছে। তো যে ব্যাটার ছিল না 1 কোটি টাকা, সে কেমনি 100 কোটি 1000 কোটি টাকার মালিক। এখন এইগুলিকে যদি আপনি কিচ্ছু লাগে না, ওই সম্পদ বিবরণীর কাগজটা এনে মামলা করলে সাইজ হয়ে যাবে। শোনেন, দড়ি মাছ নাসুই পানি শ্বাসকরের রানী পুতু যে আমি তো উপদেষ্টা সারাদিন থাকবো না, চলে যাব, বা আমার বিরুদ্ধে আবার কি মামলা না কি হয়টায়। কারণ ওনার মধ্যে তো তোরের মনে পুলিশ ওনাদেরও দুর্বলতা আছে, ওনাদেরও সম্পদ বিবরণীতে ঘাপলা আছে, ওনাদের ডালমেকুস কালা হয়। এখন এরা তো হাসিনার খাওয়া, ওই যে কি বলে উচ্ছিষ্ট খাওয়া লোক ম্যাক্সিমাম। আদারওয়াইজ কিভাবে তারা লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল হয়েছে? অনেক তাদের চেয়ে মধ্যে তো অনেক কোয়ালিফাই করে নাই, হতে পারেনি। কেন হতে পারেনি? একই লোক এটা অ্যাম্বাসেডর হবে, আবার সে উপদেষ্টা হবে, আবার সে এক্সটেনশন পাবে সচিব হিসাবে, চুক্তিভিত্তিক নিয়োগে আসবে। কেন? এগুলি কি? এগুলি একটা মাখন খাওয়া পার্টি। এই দালাল পার্টিকে এগুলিরে বয়কট করতে হবে, ইয়াংদেরকে আনতে হবে এবং সাহসী লোককে আনতে হবে। এই সমস্ত কাওয়ার্ড দিয়ে কাজ হবে না। এই যে আমাদের আনতে হবে সাহসী, সৎ, খালি হলে হবে না, এই যে কি বলে প্রজ্ঞা থাকলে হবে না। ডক্টর ইউনূস ইজ ওকে, হি ইজ এ সিম্বল, সে হলো আমাদের সারা পৃথিবীতে একটা মডেল। তারে আমরা সামনে রেখে তার অধীনে কিছু ভালো মানুষকে আমরা এখন আনার সময় আছে। অথবা আমাদের এই যে আমি যেটা বলবো, আজহারি দেখেন, মাওলানা শায়েখ আজহারি ওই যে ওয়াজ মাহফিল করে, উনি কি একটা বক্তব্য দিতেছে, এখন বিএনপির গা জ্বালা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের ইমরান ভাইয়ের আবার নেটের সমস্যা দেখা দিচ্ছে। তো জনাব আফসারি সাহেব, আপনি যদি আপনার যদি শেষ বক্তব্য সাথে যদি কেউ কোনো কিছু অ্যাড করতে চান, মানে কোনো অ্যাডভাইস দিতে চান, যেমন রাজনৈতিক দলগুলো কেন সংস্কার হচ্ছে না, এই টাইপের কোনো অ্যাডভাইস যদি আপনার পক্ষ থেকে থাকে। মেজর ইমরানের ইন্টারনেটে সংস্কার প্রয়োজন। আচ্ছা, চলে আসছে ভাই, উনি একটু শেষ করুক একটু। আচ্ছা, করুক, বলার সাথে সাথে চলে আসছে। যে ইমরান ভাই, আমার ইন্টারনেটের প্রবলেমটা এটা আমি দেখি আপনার এখানে খুব বেশি হয়, অন্য চ্যানেলে হয় না। যাই হোক, আমি জানি না, জার্মানির সাথে আমার কোনো শত্রুতা নাই। আমি একটা কথাই বলবো ভাই, বাংলাদেশে এখন যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছে, যারা কনভিক্টেড হয়েছে, এগুলিকে ইলেকশন করতে দেওয়া যাবে না। মরালটার পিছনে যেগুলি ধরা পড়েছে এগুলিকে দেওয়া যাবে না। আর যেগুলি আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের, জাতীয় পার্টির আছে, মানে এই টাইপের যেগুলো লজ্জা শরম নাই, যেগুলি এখনো হাসিনার গুণগান গায়, এখনো ভারতের গুণগান গায়, এগুলিকে জেলে ভরা উচিত, শ্রী ঘরে পাঠাই দাও, ওরা ওখানে থাকবে। যত ওদের আমির তো ওখানে থাক, ওখানে খানা পিনা করুক, ওদেরকে ডিভিশন দাও, যা ইচ্ছা তাই দাও। কিন্তু এই সাপের বাচ্চাগুলিকে বাইরে ছাড়া যাবে না। এগুলো সাপের বাচ্চা, এগুলো কেউটে সাপের বাচ্চা, এগুলো হলো বিষধর সাপ, লাজ লজ্জা নাই, এর কোনো কানা বধির। এগুলি হলো ভারতের ওই যে মানে ব্লেসিংস নেওয়ার জন্য ওরা ধুতির মধ্যে ঢুকতে চায়, ওই মোদির পা চাটতে চায়। তো এই ধরনের মানুষ আমরা তো দেখছি। 2018 সালে একটা গ্রুপ গিয়েছিল ওখানে, মোদির ওই নাম কি অমিত শাহ বসে আছে, আর আমাদের এখানকার জাতীয় নেতারা তার সামনে দাঁড়িয়ে আছে। সুতরাং আমাদের নেতারা কি জিনিস এগুলি মুখ দিয়ে একটা বলে। আওয়ামী লীগ যেমন একটা বেইমান টাইপের মানে দল বোঝা যায়, আইমান বেইমান, ও ভারতের দালাল, ও বলেই দেয় ওদের ভারতের দালাল। কারণ ও বলে যে ভারতের মানে ক্যান্ডিডেট আমি, ও বলে আমি ভারতের কাছে ঋণী, রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রী। আওয়ামী লীগ একটা বেইমান দল, এটা বোঝা যায়, এটা ভারতের একটা তৈরি করা দল আফটার অল। এখন এটার মধ্যে কোনো ভেজাল নাই, 100% ভারতীয় দল। জাতীয় পার্টিটা মানে এটার মধ্যে ভেজাল আছে, বাট কিছু হয়তো ভালো মানুষ দুই একজন আছে। আর যেটা বিএনপির মধ্যে হয়েছে কি, উপরে বলে এক কথা, তলে তলে আবার ওইখানে সম্পর্ক। এদের হলো কি আসলে মানে মুনাফেকের কিছু চরিত্র এদের মধ্যে আমরা দেখতে পাই। সুতরাং এদের এই স্ট্যান্ড থেকে সরে গেছে, সবাইকে চায় ভারতকে খুশি রেখে, ভারতকে মানে খুশি হাজির রেখে, নাজির রেখে, প্রভু মেনে বাংলাদেশে রাজত্ব করা, যেটা জিয়াউর রহমান করেনি। কিন্তু এখন হয় কি, এদের মধ্যে চরিত্র নাই। একটা জিয়া তো পয়দা হয় রে বিএনপিতে, জিয়ার মতো যদি একটা পয়দা হইতো জেনারেল জিয়ার মতো, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ। সুতরাং দলের নেতৃত্বে কে আছে, খালেদা জিয়াও নাই। সুতরাং যারা এখন একজন আছে নেতা, সে থাকে দেশের বাইরে। এখন যারা আছে এগুলি ভেজাল। একটা বলে
ভারতপন্থী, আর একটা নাকি আবার ভারত বিরোধী, এরকম একটা ইসলাম বিরোধী, একটা ইসলামপন্থী। তো এইগুলি দিয়ে কি কাজ হবে আল্লাহ ভালো জানে। এখন এরাও তাই না ছাত্ররা কোনো দল করুক, নতুন কোনো দল আসুক, তাহলে ওদের লুটপাট বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, মানে আখের গোছানো বন্ধ হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন বন্ধ হয়ে যাবে। সুতরাং আমাদের উচিত সংস্কার করা। ডক্টর ইউনূস যতদিন লাগে অতদিন থাকবে, লাগলে 2 বছর 3 বছর থাকবে। হাসিনা যদি আরো 3 বছর 3.5 বছর থাকতো, সেই সময়টা পর্যন্ত ডক্টর ইউনূসকে দিতে হবে। এবং আমার খালি রিকোয়েস্ট থাকবে, যারা শিক্ষার্থী আছে তাদের মধ্যে থেকে আরো মেয়ে শিক্ষার্থীকে উপদেষ্টা হিসেবে নেওয়া, এবং মেধাবী ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে, মাহফুজ আলমের মতো যেগুলি ঠান্ডা মাথা কুল হেডেড, এই সমস্ত ব্রিলিয়ান্ট ছেলেদেরকে আনা। আমাদের বহুত ইয়াং জেনারেশন ব্রিলিয়ান্ট আছে, 40-45 বছরের বহুত সাকসেসফুল আমাদের এন্টারপ্রেনার আছে, এদেরকে আকিজ বশিরের জায়গায় নিয়ে আসা। ওই ফারুকের মতো লোক এনে আমি একটা কাউন্টার মুভি তৈরি করতে পারি না ইন্ডিয়ার বিরুদ্ধে। ইন্ডিয়া আমাদের ফলস প্রপাগান্ডা করে। ও যদি এত সিনেমা বাস্কো বানায় থাকে, ওর কেন আজকে নাই ইন্ডিয়ার যে ফলস মানে নিউজ সম্পর্কে, মোদির যে ব্ল্যাক লিস্টেড ছিল, ওর যে খুন খারাপি কত কিছু আছে, এগুলো নিয়ে একটা মুভি বানায় ও ছাড়ুক না। ও তো করতে পারতেছে না, করতেছে না। সুতরাং এই সমস্ত মানে মানে এই টাইপের কি বলে অপদার্থ বা সেলফিশ যেগুলি ধান্দাবাজ ভারতের দালাল, এইগুলিকে আমরা কেন এখনো আমি বুঝি না রাখছি। আমি ডক্টর ইউনূসকে আমি দুঃখ করতে শুনেছি একটা তার ইন্টারভিউতে, উনি বলেছে যে দেখেন যারা গুলি খেয়েছে, আহত হয়েছে, চোখ হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদের জন্য তো টাকা রিলিজ হচ্ছে না, অথচ আপনার ওই যে আদানির টাকা দিয়ে দেওয়া হচ্ছে, অন্য টাকা দিয়ে দেওয়া হচ্ছে। আমি তো আগে বিপ্লবীদেরকে দেখবো, আমি তো আগে আহতদেরকে দেখবো, আহত নিহত পরিবারদেরকে দেখবো। এই 24-এর এইটা যে আমলারা করে না, ওদেরকে লাথি মেরে আমার মনে হয় উচিত বের করে দেওয়া, পাথার মধ্যে 2টা লাথি মেরে বের করে দেওয়া উচিত। এবং ছাত্রদের উচিত ঐক্যবদ্ধ হয়ে গ্রুপিং টুরুপিং বাদ দিয়ে, কে উপদেষ্টা হলো হলো না এইসব বাদ দিয়ে এক হয়ে ওদেরকে উচিত এই সচিবগুলিকে, এই আমলাগুলি যেখানে আছে সবগুলিরে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে সময় দিবে যে টাকা রিলিজ করবি, আমাদের চিকিৎসা করতে আহতদেরকে এইতে পাঠাবি, প্রত্যেকটা নিহত পরিবারকে টাকা পৌঁছে দিবি, না পারলে তোরা নামবি, নাহলে তোর বাড়িঘর সব আগুন ধরায় দেওয়া হবে, না হলে তোদেরকে কিন্তু জুতা পেটা করা হবে, জুতার মালা দেওয়া হবে। ওই যে যেভাবে ওই যে একে দেওয়া হয়েছে একটা, ওই যে 14 গ্রাম একটা কি দেখলাম না, ওই যে ওর নাম কি, ওই যে ইয়া ছিল একটা দর্শক টাইপের, 9টা মামলার একটা মুক্তিযোদ্ধা, 17 বছর বয়স্ক, ও এত ওখানে আকাম কুকাম করেছে, কোনোই নাই। যেই ওর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, ও মানুষকে বিতাড়িত করেছে, ওর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, তখন বলে মুক্তিযোদ্ধা। আরে ও তো এতদিন ছিল আওয়ামী লীগের সন্ত্রাসী, তো সন্ত্রাসীকে আবার মুক্তিযোদ্ধা বানায় কেন? হিন্দুরা হামলা করছে, মামলা করছে, প্লাস আপনি দেখেন প্রিয়া শাহ কত উল্টোপাল্টা কথা বলছে ট্রাম্পের ওখানে গিয়ে, বাংলাদেশের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে কথা বলছে প্রিয়া শাহ। সেই প্রিয়া শাহকে কোনোদিন কিচ্ছু করা হলো না, মামলা হলো না, অথচ ফালতু কাজে মানুষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে। মেজর জিয়ার মতো লোক 41st লং কোর্সের সোর্ড অফ অনার সবচেয়ে ব্রিলিয়ান্ট একটা অফিসার, ওই কোর্সের ওয়ান অফ দ্য বেস্ট অফিসার অফ বাংলাদেশ আর্মি, সে তার নামে কত মামলা, সে এখন সামনে আসতে পারতেছে না। তাই এই যে আমাদের কর্নেল হাসিন স্যার, এই যে লেফটেন্যান্ট কর্নেল আজিজ স্যার, লেফটেন্যান্ট কর্নেল আলী, একেবারে থার্ড ওনারই কোর্সমেট আরেকজন আছে জায়েদ, এদেরকে ইউনিফর্ম পরা অবস্থায় ধরে নিয়ে আসে, এগুলির বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, এগুলির বিরুদ্ধে জবাব দিতে নাই। এটা কি কিসের এই সমস্ত বিপ্লবী সরকার? এটা ফালতু সরকার, এটার কোনো এর মাথায় কোনো জোরই নেই, এটার মানে বুকেও জোর নাই, মাথায় জোর নাই, গায়েও জোর নাই। তো এগুলো ভাঙ্গাচুরা দিয়ে হবে না, আমাদের কথা হলো তেজি লোক আনতে হবে, তেজস্বী লোক। এই সমস্ত ললিপপ সোলজার আমাদের দরকার নাই। উই নিড সামবডি ভেরি ভেরি অ্যাক্টিভ অ্যান্ড বোল্ড অ্যান্ড ব্রেভ, নট লাইক দিস পুতু পুতু। বুঝছেন? এইটা হলো আমার শেষ কথা। থ্যাংক ইউ। আমরা আফসার ভাই আপনার কাছে যে শেষ করব, আসলে দেখেন শুধু একা হাসিনাই যে অন্যায় করছে, হাসিনাই সবকিছু করছে এমনটা হওয়ার কথা ছিল না। সাথে ছিল কে? সচিবরা, কারণ কিছু হয়নি। সাথে ছিল, আমি দুঃখের সাথে বলছি, আমাদের অনেক সেনা অফিসার, শুধু 1-2 জন বাদে বাকি কাউকে আপনি কিছু বলেননি। আর পুলিশ বাহিনীর যা আছে তা তো আর বললামই না, সব কয়জনই, কারোর কিছু না, শুধু একা হাসিনা সবাই কি করছে, হাসিনারে বার করে দিয়েছেন, সব শেষ, আমাদের বিপ্লব হয়ে গেছে। এই আমাদেরকে আসলে আপনারা পাগল বানাচ্ছেন। আপনি যদি সংক্ষেপে বলে শেষ করেন। আমাকে বলছেন? জি। সবশেষে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো অনেক খারাপের মধ্যে একটা ভালো দিক আমরা কথা বলতে পারছি, আমরা সরকারের সমালোচনা করতে পারছি। এতটুকু তো আমরা করতে পারিনি আগে। তবে
আমার ডক্টর ইউনূসের ব্যাপারে আত্মবিশ্বাস আছে। উনি একটু স্লো অ্যান্ড স্টিডি ফর্মুলাই যাচ্ছেন, কিন্তু উনি একটা অথর্ব সরকার তৈরি করেছেন যাদের কোনো আক্কেল দাঁত ছিল না। একটা করে ধাক্কা খায় আর একটা করে আক্কেল দাঁত উঠে। তো আরো কিছু আক্কেল দাঁত উঠবে, আরো কিছু ধাক্কা খাওয়ার পরেও যদি একটু সোজা হয় আমি আশা করছি। কারণ সব কিছুর পিছনে নিহিত আছে এই সরকার যদি সঠিক না থাকে তাহলে আবার আন্দোলন, আবার গোলমাল, আবার হইচই, বিশৃঙ্খলা রাস্তায়, এটা তো হতে পারে না বারবার। সো আশা করছি যে সরকার ঘুরে দাঁড়াবে এবং দ্রুত একটা সঠিক পথে বাংলাদেশকে নিয়ে যাবে। তারপর আমরা এই নিরাপত্তা নিয়ে আলোচনা করতেই থাকবো, এবং নিরাপত্তাবিহীন কোনো জাতি থাকতে পারে না। এবং যেই দেশের সরকার সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে, ধরে নিতে হবে সেই সরকার দেশপ্রেমিক সরকার নয়। ভবিষ্যতে যেন কোনো সরকারই সশস্ত্র বাহিনীকে খাটো না করে, কারণ আমাদের আশেপাশে যে শত্রু তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা জনযুদ্ধ করেছিলাম ৭১-এ, ঠিক তেমনি ভাবে আমাদের পিপলস আর্মি তৈরি করতে হবে, যাতে করে আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে পারি। আমরা যেন আর দালাল সরকারের হাতে আমাদের দেশের দায়িত্ব না দিই। এই জন্য সচেতন হতে হবে সবাইকে। আগামীতে সুষ্ঠু ভোট হলে সব সংস্কার হলো, কিন্তু ভোটাররা সংস্কার করলেন না, নিজেরা ভোটটা সঠিক জায়গায় সঠিক সময় দিলেন না। একটা ভুল বরাবরই আমাদের ভোটাররা করেন যে ওরে ভোট দিলে তো ভোটটা নষ্ট হবে, পাস করবে না, আমি ওনারে দেই, ওই দলকে দিই। এটা করা যাবে না। আপনার ভোট হলো আপনার অধিকার, আপনার মতামত। একটা ভোট যদি একজন পায় ভালো লোক, তাকে দিতে হবে। না হলে ওই যে দুধের পুকুর বানানো আর হবে না, পানির পুকুর হবে। ভেবেছিল সবাই দুধ ঢালবে, এই জন্য সবাই পানি দিয়েছিল। সো ভোট নষ্ট হয়ে যাবে বলে একটা যোগ্য লোককে ভোট দেব না, এই ধরনের ইয়েতে সংস্কার থেকে বেরিয়ে এসে ভোটারদের থেকে সংস্কারটাও আমরা আশা করছি। তবেই দেশ নিরাপদ হবে, সরকার নিরাপদ হবে। ১ নম্বর ইট ছাড়া যেমন ১ নম্বর বিল্ডিং হয় না, ১ নম্বর নাগরিক এবং ১ নম্বর ভোটার ছাড়া ১ নম্বর সরকার অসম্ভব। ধন্যবাদ সবাইকে। আসলে আপনারা কেউ কি কোনো কিছু অ্যাড করতে চান? ভাই, আমাকে নাগরিক হতে হবে, বাসিন্দা না। আমরা হয়ে আছি বাসিন্দা, আমরা দেশের নাগরিক হতে চাই। ধন্যবাদ। ইমরান ভাই কোনো কিছু অ্যাড করতে চান? একটা অ্যাড করতে তো চাই, বারবার তো বলি, কেউ তো কানে দেয় না, শোনে না। সেটা হলো, আমি তো দুইজন উপদেষ্টাকে মাঝে মাঝে পোস্ট দেই, এখন দেখে কিন্তু কিছু বলে না, কিছু করে না। আমি বললাম যে স্যার, আপনারা একটু ইয়াংদেরকে নেন, আপনাদের বয়স হয়েছে, আপনাদের সাহসের তো ঘাটতি আছে, সাহসী লোক ডেকে নেন, তাহলে আপনাদের কাজে গতি আসবে, আপনারাও বিতর্কিত হবেন না, আমরাও সমালোচনা করব না। কিন্তু ওনারা কানে তুলো দিয়ে বসে আছে। এখন হয় কি, আমরা বাংলাদেশের মানুষ তাকিয়ে থাকে বাংলাদেশ আর্মির দিকে, মানে সেনাবাহিনীর দিকে, তাদের এটা মনে করে তাদেরকে উদ্ধার করবে বিপদে আপদে। কিন্তু এটা যে মানে একদল কাপুরুষের মানে নেতৃত্বে মানে চলছে দীর্ঘদিন ধরে, সেইটা থেকে হঠাৎ করে বেরোয় আসা এত সোজা না। এজন্য হয় কি, আমাদের যারা ন্যায় নীতিবান অফিসার আছে, আমি অনেক অফিসারের নাম বলছি আপনার এখানেও, আমি যেমন মেজর জেনারেল আব্দুল্লাহিল বাকির কথা বলছি, আমি মেজর জেনারেল জাহাঙ্গীর তালুকদারের কথা বলেছি, জাহাঙ্গীর কবির তালুকদার, আমি মেজর জেনারেল মুশফিক কথা বলেছি। মানে আমি এরকম আরো 10টা 20টা জেনারেলের নাম বলতে পারি, ব্রিগেডিয়ারের নাম বলতে পারি, কর্নেল নাম বলতে পারি। আরেকটা হলো, এই দেশে যত বিপ্লব ঘটিয়েছে মেজর অ্যান্ড লেফটেন্যান্ট কর্নেল, ক্যাপ্টেন। আরে ভাই, এখন উপদেষ্টা বানাতে খালি মেজর জেনারেল খুঁজো কেন, লেফটেন্যান্ট জেনারেল খুঁজো কেন? তোমাদের এখানে যোগ্য লোক কম আছে নাকি? তুমি নিয়ে দেখো, এখানে মেজর সাহেবের অনেক অ্যাম্বাসেডর ছিল, হাই কমিশনার ছিল, তারা ভেরি কোয়ালিফাইড হাই কমিশনার। হ্যাঁ, এখন তোমরা শুধু র্যাঙ্ক খোঁজো। আরে র্যাঙ্ক তো পেয়েছে ও তেল মেরে, র্যাঙ্ক পেয়েছে ও পদলেহন করে, র্যাঙ্ক পেয়েছে একটা দলের ব্যানারে গিয়ে। মানে অনেকে স্টাফ কলেজ স্যার লেফটেন্যান্ট কর্নেল হইতে পারে না, আর একজন স্টাফ কলেজ না করে মেজর জেনারেল হয়ে গেছে। এখন এই যে এইগুলি তো আমরা ভিতরে জানি, কিন্তু আমার তো পরিবারের কথা আমি সমালোচনা করতে পারি না, আমার পরিবারের কথা, আমার ভাইয়ের বিরুদ্ধে আমি সবকিছু বলতে পারি না, আমার কিছু লিমিটেশন আছে, আমার কিছু সামাজিক ব্যাপার স্যাপার আছে। কিন্তু যারা ওখানে আছে আমাদের দুইজন, ওনারা কিন্তু জানি সব, 3 জন, ওই ব্রিগেডিয়ার সাখাওয়াত স্যার, লেফটেন্যান্ট জেনারেল হাফিজ স্যার, লেফটেন্যান্ট জেনারেল আমাদের স্যার কি বলে জাহাঙ্গীর স্যার, 3 জনই কিন্তু ভালো করে জানে, ওনাদের প্রচুর জানাশোনা সাহসী ভিতরে বাংলাদেশ আর্মি তো ওনাদের জানা আছে। এবং এগুলি যদি এরপরে ওনারা না করে,
আরেকটা হলো আমি আপনার মাধ্যমে এই ফোরামে একটা কথা বলতে চাই, আমাদের যত অফিসারকে অন্যায়ভাবে রাজনৈতিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে হয় চাকরি দিন, সিভিল এখন প্রচুর ভ্যাকান্সি, কাজ করার মতো বহুত ইয়াংস্টার আছে, আমাদের ক্যাপ্টেন মেজর বহুত আছে, লেট দেম এমপ্লয় গেট এমপ্লয়েড সামহার, তাদেরকে ডকালে একটা ডিস্ট্রিক্ট লেভেলে ইনচার্জ করে দিন, কোথাও আপনার উপজেলা লেভেলে কাউকে দিন, বিভাগীয় শহরে কাজ করার মতো আছে। আমি এজ এ বিডিআর এর সিও এজ এ মেজর আমি 2টা ডিস্ট্রিক্ট চালিয়েছি, মেহেরপুর কুষ্টিয়া, আমি যদি মেজর হিসেবে পারি এবং সাকসেসফুলি পেরেছি। আমি তো কোনো মিনিস্টারকেও আমি পাত্তা দিইনি, আমার কাজ করেছি সৎভাবে। আমি তোর বাটপার না হলে আমি হোয়াই শুড এই বদার, আমার কথা হলো জেনারেল জাহাঙ্গীর আমার সম্পর্কে জানি ভালো করে, সুতরাং আমি লালমাটি ছিলাম, আমি মানে আসাদুল হাবিব দুল বিএনপি নেতা, আই ডিড নট কেয়ার এনিবডি, আই ওয়ার্ক, আমি জনগণের জন্য কাজ করেছি, মানুষ আমাকে ভালোবাসতো, কোন নেতা কি ভালোবাসলো বাসলো না ডাজ নট ম্যাটার, আমি ওগুলোর তো বার্তাই দিতাম না। এই সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলের যে নেতা যেগুলি আছে এগুলো ম্যাক্সিমাম হইলো মানে অখাদ্য কুখাদ্য, আমি আপনাকে বলতে পারি, কিছু ভালো আছে বাকি সব অখাদ্য কুখাদ্য, এগুলো গুন্ডা, দুর্নীতি বা দুর্বৃত্ত। এখন এই সমস্ত গুন্ডা বাহিনী পালে, ইলেকশনে জিতবে কেমনে সিল মেরে, এজেন্টটা হবে একটা গুন্ডা, ওর যে একটা এজেন্ট হবে বুথে বা ভোট সেন্টারে, ওটা একটা গুন্ডা, ওই গুন্ডার ভয়ে অন্য এজেন্টরা ঢুকবে না বা অন্য এজেন্টকে বের করে দেবে অন্য দলের, এই এজেন্ট সিস্টেমই থাকবে না, পুলিং সেন্টারে বা বুথে কোনো এজেন্টই লাগবে না, সরকারের লোক থাকবে, মানে মাস্টাররা, শিক্ষকরা, পোলিং অফিসার যারা থাকবে তারা ইলেকশন কন্ডাক্ট করবে। আমাদের এগুলো দরকারই নেই কোনো দলের এজেন্ট রাখা, বড় বড় বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির জাতি মানে এদের কোনো এজেন্টই থাকা উচিত না, এরাগুলোকে সরাসরি গুন্ডাগুলিকে ওখানে দেওয়া হয়। আমি এই জন্য বলবো যে এইগুলি যেন চিন্তা করা হয় যাতে আমাদের দেশে একটা ভালো পরিবেশ তৈরি হয়। বারবার রক্ত দেওয়া, জীবন দেওয়া এটা ঠিক না, ওনাদেরও কিছু জবাব দিতে আছে, মৃত্যুর পরে জবাব দিতে হবে, যত কিছু বলুক শোনেন, দুনিয়াতে বিচার হয়ে যায়। অনেকেরই আমরা জানি ঘটনা, মালমোহিতের একটা লোক এত বড় মিনিস্টার ছিল, সচিব ছিল, ওর ছেলে ওর বাড়িতে ঢুকতে দেয়নি, বের করে দিছে, পরে রিকোয়েস্ট সুপারিশ করে ওরে আবার ঢুকানো হয়েছিল মালমোহিতকে, ঠিক আছে। সুতরাং কত বড় কে চ্যাম্পিয়ন, এই সচিব বলেন আর উপদেষ্টা বলেন আর মন্ত্রী বলেন যাই বলেন, একসময় কিন্তু ছেলেমেয়ের কাছে অসহায়। আর হারাম পয়সার আর জাতির সাথে বেইমানি করা, আমি যদি আমার দায়িত্ব দেওয়া হয়েছে আমি কাজ না করি, এটা একটা বেইমানি, ওনার ভাতা নেওয়াটাও বেইমানি, অনারিয়াম নেওয়াও বেইমানি, এটা হলো হারাম হয়ে যাচ্ছে। সুতরাং এটা হালাল করার জন্য ওনাদের উচিত ঠিক মতো কাজ করা, যদি না পারে বেটার লিভ দি পজিশন, লেট আদার্স টু কাম অ্যান্ড ওয়ার্ক। তোমরা যেটা পারবা না, তোমার বিপ্লবের চেতনাকে তোমার ভিতরে আনতে হবে, না আনে তো শোনো, তাদেরকে ডাকো, লিসেন টু দেম, টক টু দেম, এবং ওইভাবে কাজ করেন, তাহলে দেশে পরিবর্তন আসবে, আদারওয়াইজ আসবে না। যেই লাউ সেউ কদু, ওই আগে জনকে আমিন স্যার না জানি হাসিন স্যার বলছে, তো আমাদের যেই লাউ সেউ কদু আমরা রাখতে চাই না, আমরা এখান থেকে একটু উত্তরণ যাতে হয়, আমাদের যাতে একটু অবস্থার পরিবর্তনে সেটা আমরা চাই, আমরা ভালোভাবে বাঁচতে চাই। আমরা ওই যে অফিসাররা কাজ করে দুর্বৃত্তের আন্ডারে, দুর্নীতিবাদের আন্ডারে, শাহ আলমের আন্ডারে জেনারেল সাহেবরা চাকরি করে, বুঝছেন, বসুন্ধরায় আরো অনেক অনেক বড় বড় কোম্পানি, 2 নম্বর কোম্পানিগুলি, সমস্ত ব্যাংকের টাকা লুটপাট, এস আলম, এগুলির আন্ডারে চাকরি করে আমাদের অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল, এরা উপদেষ্টা হয়, কেউ কনসালটেন্ট হয়, অ্যাডভাইজার হয়, এগুলি হয়, মাসে একটা খাম পায় 1.5 লাখ 2 লাখ 3 লাখ 7 লাখ 8 লাখ, এরকম বিভিন্ন কারণ তাদের খামে ধরাই যায়, একটা ভালো একটা গাড়ি দিয়ে আসে যায়, বিদেশ সফর করে, এতে তো ওনারা বিক্রি হয়ে যেতে খুশি, গদ ওনারা, মানে ওই টাকা তো জনগণের টাকা, ওনার কোথেকে আসছে? এইগুলি উচিত আমাদের লোকজনকে বোঝা, এবং এইগুলিতে আমাদের যারা সিনিয়র তাদেরকে বলবো, আপনাদের অনেক হয়েছে, একটা ডিওসিএস একটা বাড়ি তো আছে ভাই, অর্ধেক একটা ফ্ল্যাটে থাকেন, অর্ধেক বিক্রি করে দিচ্ছেন বা অর্ধেক ডেভেলপার নিয়েছে, কিছু ভাড়াটা দিয়ে চলেন, আলহামদুলিল্লাহ বহুত কামিয়েছেন, এগুলো কামানোটা আমরা বাদ দিয়ে 2 নম্বর কোম্পানিতে চাকরি বাকরি না করে ভালো হয়ে যান এবং সবাইকে ভালো হওয়ার সুযোগ দেন। ধন্যবাদ সবাইকে। আমি একটা কথা বলি, একটা লাইন বলি, যে আমরা যে কত কথা বললাম উপদেষ্টাদের নিয়ে, তো ওই যে ফারুকির মতো উপদেষ্টা, এই যে কয়েকদিন আগে একটা সমাজসেবা দিবস গেল, দক্ষিণ প্লাজায় সংসদে অনুষ্ঠান হলো, আমি দেখলাম, আমি হতভম্ব হয়ে গেলাম, একজন উপদেষ্টা বলছে শুরুতেই এখন বক্তব্য রাখবেন সমাজসেবা অধিদপ্তরের সচিব, উপদেষ্টা বলতেছে এখন বক্তব্য রাখবেন, অ্যানাউন্স করলেন, উল্টা হওয়ার কথা না, সচিব বলবে যে উপদেষ্টা এখন বক্তব্য রাখবেন, উনি দেখলাম যে সচিবকে বললে এখন আমাদের সম্মানিত সচিব কথা বলবেন। তাহলে এই সচিবরা যদি উপদেষ্টাদের উপরে হয়ে যায় তাহলে তো দেশ ঠিকবে না। আগে ওই পলিটিক্যাল মন্ত্রীরা যেমন সচিবের উপরে নির্ভর করে দেশ চালাতেন, এখনো তাই চলছে। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনি খুব সুন্দর একটা পয়েন্ট দিয়ে শেষ করছেন। এটাই আসলে আমি এতক্ষণ যে প্রশ্ন করছিলাম, এটাই আমার উদ্দেশ্য ছিল, যে আপনারা বিপ্লবী যেই সরকার দিচ্ছেন না, যেখানে 3 জন
বিপ্লবী মন্ত্রী আছে, আপনাদের উপদেষ্টা আছে, তারা নিজেরা যোগ্যতার অভাবে কাজ করতে পারছে না, তাদেরকে চালাচ্ছে তাদের পার্সোনাল সেক্রেটারি অথবা অন্য সেক্রেটারি, তার অধীনে এসে চলতে হচ্ছে, কারণ ওই এক্সপিরিয়েন্স নাই। ভাই আমি অনেক বড় বড় কথা বলতে পারি, কিন্তু আমি আপনার জায়গায় যে কাজ করার যোগ্যতা রাখি না, কারণ আপনি একজন মেজর, আপনার ওই ক্যাপাসিটি আছে, আমার সেই ক্যাপাসিটি নাই। আমি গল্প দিতে পারি, আমার সেই ক্যাপাসিটি নাই। এটা যতক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করে তারা যদি না বোঝে, আমাদের আসলে, আমরা দুঃখিত। আর আমাদের প্রোগ্রাম আসলে এইভাবেই চলবে। আমাদের প্রোগ্রাম ওই যে তেল মারা প্রোগ্রাম না, আমাদের প্রোগ্রাম সবসময় একটু ভিন্ন হয়। আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে এই জাতীয় সংস্কার, আমাদের দেশের মানুষের জন্য যেটা ভালো হয়, সে যেই দলের বিপক্ষে যাক, আমরা কোনো কেয়ার করি না। আমরা আমাদের স্পষ্ট ভাষা সবসময় আমরা কথা বলে যাব। থ্যাংক ইউ, আপনারা সব ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ।